থার্ড চ্যাপ্টার এক্সপেকটেশন নাকি? ইয়েস ম্যাম। আর ম্যাম সেকেন্ড চ্যাপ্টার থেকে একটা পড়া দিয়েছিলেন ম্যাম, গ্যাপস মডেল, সেটা এক্সাম্পল সহ। হ্যাঁ, এটা করেছো কে করেছো? আর আমি করেছিলাম। চ্যাপ্টারে যখন যাব অনেক এক্সপেকটেশন, এই যে একটু আগে তোমরা অনেক কথা বলেছো, এগুলো সব ঢোকাবা, সব। তোমাদের কোন ব্যাচ ভুলে গেছি আমি, 20 ব্যাচ বোধহয়, 20 ব্যাচ এমবিএ তে যখন এটা পড়াই তখন ওদের একটা অ্যাসাইনমেন্টে দিয়েছিলাম একটা গ্রুপকে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে এই যে এতটা বছর কাটায় গেলা, আর সেই অভিজ্ঞতা থেকে তোমাদের এখনো এক্সপেকটেশন কি, কোথায় গ্যাপ আছে, পারসিভ কি করতে চাও, পরের জেনারেশনের জন্য কি সাজেশন, তারা অনেক কথা লিখছে, অনেক সুন্দর। সেটা আবার আমি ওই আগের যে ডিন সাহেব ছিল সেই বিষয়ে ওনাকে দিয়ে দিছিলাম, এবং ওটা আমরা বিভিন্ন মিটিং এ কোডও করেছি, যে এইভাবে কোড না করলে তো বোঝা যায় না যে কি কি হবে। বিভিন্ন মিটিং এ এটা নিয়ে কথা হয়েছে, যাতে আমরা শিবলি স্যার বলছিলাম অথরিটিকেও দিয়ে দেন যে আমরা কি চাই। বিশেষ করে হলগুলোর সমস্যা, ওরে বাবা যে কথা ছেলেমেয়েরা লিখছিল। বিজনেস ফ্যাকাল্টিতে আমাদের বেশি সমস্যা না, আমাদের হলো হলে। হলে আমি মাঝে মাঝে বলি তোমাদের মেধাবী ছাত্র ভর্তি করি, যত্ন তো করতে পারি না, হলে দিয়ে রাখি, সে তোমাদের মতো তোমাদের চলতে হয়, কোনো সিকিউরিটি দিতে পারি না, পুষ্টিকর খাবারও নাই, চলছে যতদিন পারে চলছে, কোনো কারো কোনো দিতে হওয়ার ক্ষমতা আমাদের বিশ্ববিদ্যালয়ের নাই। এগুলো তোমরা মাথায় রাখো, সত্য সত্য মানে চিন্তা করার এবং বলার জন্য। ঠিক আছে, আমরা এখন চলে যাই 4 নম্বর চ্যাপ্টারে। তার আগে 3 নম্বরের, এখানে তো 3 নম্বর চ্যাপ্টার পড়াবেন না, 3 নম্বর চ্যাপ্টারের 1 ঘন্টা 30 মিনিট চলে গেছে। হ্যাঁ ম্যাম 3 নম্বর চ্যাপ্টারের হচ্ছে কেসটা। আর ভুল হয়েছে, বলো 3 নম্বরের কেসটা আর কে বলবে? আজকে বি সেকশন থেকে বলার কথা। জাকির ম্যাম গ্যাপস মডেল দিয়েছিলেন চ্যাপ্টার 2 থেকে। হ্যাঁ, গ্যাপস মডেলে কি ছিল? গ্যাপস মডেলের যে ফিগারটা ছিল, ফিগার 2.6 এ, সেটা আমি এক্সাম্পল সহ অ্যানালাইসিস করতে যাচ্ছিলাম। হ্যাঁ, আর কেউ কাজ করে না, সব অঙ্কন। জাকির নাই এখন? ম্যাম আমি কি শুরু করব? হ্যাঁ শুরু করো, কিন্তু বি সেকশন কি আছে? জাকির ইতি খাতুন কোন সেকশন? বি সেকশন। ম্যাম বি সেকশন কেসটা, ইন্ট্রোডাক্টরি কেসটা বলার। ইন্ট্রোডাক্টরি কেসটা তুমি আজকে বলবা। হ্যাঁ ঠিক আছে, যে আগের পার্টে 2 মিনিটে শেষ করবে অঙ্কন। প্লিজ গ্যাপ মডেল সার্ভিস কোটা एग्जांपल দিয়ে বোঝাতে বলেছিলাম। অঙ্কন প্লিজ স্টার্ট। গ্যাপস মডেলে আমরা দেখেছি যে পাঁচ ধরনের গ্যাপস আছে। প্রথম গ্যাপসটা হচ্ছে গ্যাপ বিটুইন ম্যানেজমেন্ট পারসেপশন এন্ড কাস্টমার এক্সপেকটেশনস। তো এই গ্যাপটা মূলত যে কারণে হয় ওয়ান্ট অফ কারেক্ট অ্যানালাইসিস ওভার কাস্টমার ডিমান্ড। আমাদের যে কাস্টমার ডিমান্ড আছে সেটার উপর আমরা কারেক্টলি অ্যানালাইসিস করতে পারি না, যার কারণে এই গ্যাপটা হয়। সেকেন্ডলি যেটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট কমিউনিকেশন বিটুইন কন্ট্যাক্ট এমপ্লয়িজ এন্ড ম্যানেজার্স। আমাদের যে এমপ্লয়ি গুলো আছে যাদেরকে আমরা নিয়োগ দিই এবং ম্যানেজারের মধ্যে যে কমিউনিকেশন হয় সেটা ইনসাফিসিয়েন্ট। এবং থার্ড ওয়ান, ল্যাক অফ মার্কেট সেগমেন্টেশন এন্ড ইনসাফিসিয়েন্ট মার্কেট রিসার্চ। আমাদের যে মার্কেট সেগমেন্টেশন করতে হবে সেটা আমাদের প্রপার না, প্রপারলি ওয়েতে আমরা মার্কেট সেগমেন্ট করি না, এবং আমাদের মার্কেট রিসার্চ যেটা সেটা ইনসাফিসিয়েন্ট। ফর এক্সাম্পল, a cafe owner may think that the consumer wants a better ambience in the cafe, but the consumer is more concerned about the coffee they serve. একজন ক্যাফে ওনার হয়তো ভাবতে পারে যে কনজিউমাররা তার ক্যাফেতে আসবে মূলত পরিবেশের সৌন্দর্য বা পরিবেশগত বিষয়টা মাথায় রেখে, কিন্তু আসলে কাস্টমাররা চাচ্ছে যে কফির কোয়ালিটি এটা বিচার করছে এবং এটা বিচার করে তারা আসবে। তো এই যে একটা গ্যাপ আছে, ইনফরমেশনের গ্যাপ, এটা হচ্ছে মার্কেটিং রিসার্চের গ্যাপ, আমরা ভালোভাবে রিসার্চ করতে পারিনি। সেকেন্ড যে গ্যাপটা সেটা হচ্ছে গ্যাপ বিটুইন সার্ভিস কোয়ালিটি স্পেসিফিকেশন এন্ড ম্যানেজমেন্ট পারসেপশনস। এগুলোকে একটু মডিফাই একবারে বলতে পারবো না রিসার্চের গ্যাপ। রিসার্চের গ্যাপ হচ্ছে কারণটা কি, আমরা রিসার্চের যে সেগমেন্টটাকে নিয়েছি বা রেসপন্ডেন্ট যাদের নিয়েছি তাদের প্রপার রেসপন্ডেন্ট নেই, তাই না? আমরা যে প্রপোজালটা নিয়েছি ওইভাবে বলতে। তো সেকেন্ড যে গ্যাপটা সেটা বেসিক্যালি ক্রিয়েট হয়, দিস গ্যাপ অ্যারাইজেস when the management or service might correctly comprehend what consumers want but fails to establish performance standards. আমরা বুঝতে পারি যে আমাদের কনজিউমার অ্যাকচুয়ালি কি চাচ্ছে, তাদের কি ডিমান্ড, কিন্তু আমরা সেরকম অনুযায়ী পারফরমেন্সটা স্ট্যান্ড আপ করতে পারি না, পারফরমেন্স আমরা সেট আপ করতে পারি না। এটার কারণ হতে পারে আপনার ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফিজিক্যাল এভিডেন্স, অথবা আপনার সার্ভিস যে ডিজাইন করবো সেটার ভুল হতে পারে। যেমন একজন রেস্টুরেন্টের মালিক হয়তোবা তার এমপ্লয়িকে অর্ডার করতে পারে যে আমাদের কাস্টমারকে তাড়াতাড়ি খাবার সরবরাহ করতে হবে, কিন্তু কত তাড়াতাড়ি সেটা হয়তোবা তারা স্পেসিফিক্যালি বলবে না। তো এই যে তাড়াতাড়ি বলতে আপনার 5 মিনিটও বোঝায়, 2 মিনিটও বোঝায়। তো এই যে হাউ কুইকলি, এটা স্পেসিফিক্যালি বলতে হবে।
থার্ড নাম্বার যেটা গ্যাপ বিটুইন সার্ভিস কোয়ালিটি এন্ড স্পেসিফিকেশন এন্ড সার্ভিস ডেলিভারি, দিস গ্যাপ এক্সিস্টস when the within the সার্ভিস পার্সোনাল, আমাদের সার্ভিস যারা আমরা প্রোভাইড করি তাদের মধ্যে বেসিক্যালি এই গ্যাপটা প্রিভেল করে। এটা মূলত যে কারণে হয় ইমপ্রপার ট্রেনিং এর কারণে হয়, ইনক্যাপাবিলিটি টু মিট দ্য সার্ভিস স্ট্যান্ডার্ডস, এবং আমাদের যে সার্ভিস স্ট্যান্ডার্ড আমরা মিট করতে যাচ্ছি সেটা মিট না করার যে ব্যর্থতা সেটার কারণে হয়। ফর এক্সাম্পল একজন আমরা ডিফাইনই করতে পারি, একটু স্লোলি গেলে ভালো হয়, মানে ক্যাচ অঙ্কন করতে খুব দ্রুত যায়। অঙ্কন সবার রিসিভিং ক্যাপাসিটি এক না, আমি তো তোমারটা রিসিভ করতে পারি না, তো খুব দ্রুত গেলে হবে না। সবসময় বলছি রাইটার এমন কিছু লিখবা যাতে রিডার পড়ে বোঝে, আবার যিনি বক্তা এমন ভাবে বলবা যে সবাই বোঝে। Okay, third one is gap between service quality specification and service delivery. This gap exists when within the service personnel. It may occur due to improper training, incapability to meet the service standards, inappropriate match. এইভাবে বলো যে সার্ভিস স্ট্যান্ডার্ডটা আমরা ডিফাইন করতে পারি না। তুমি যদি বলো সার্ভিস স্ট্যান্ডার্ড, আমি বলবো না এটা স্ট্যান্ডার্ড না। জিপি যে স্ট্যান্ডার্ডে আমাদের নিয়ে আগাচ্ছে, আমরা বলবো না আমাদের স্ট্যান্ডার্ড না, কারণ তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে কাস্টমার স্ট্যান্ডার্ড। What do you mean by the service standard? ওই চ্যাপ্টারে গেলেই দেখবে প্রথম ডেফিনিশনটা হচ্ছে সার্ভিস স্ট্যান্ডার্ড কি ডিপেন্ডস অন কাস্টমার স্ট্যান্ডার্ড। যে যেমন স্ট্যান্ডার্ড, আমাকে এক কাপ প্রায় বলি না এক কাপ চা 5 টাকা দিয়ে খাওয়াবা, আমি খুবই হ্যাপি, হাইলি হ্যাপি, কারণ আমি ওই 5 টাকা খরচ করার ক্যাপাসিটি রাখি চায়ের জন্য। ক্লিয়ার? এই ধরনের গ্যাপটা এটাকে বলবো বেস্ট স্ট্যান্ডার্ড। আর যদি বলো যে না আমি একটা এক কাপ চায়ে যে 20 টাকা খরচ করার ক্যাপাসিটি রাখি, আমি সেই রকম একটা মানুষ, তাহলে কি হবে? সেই ফ্যামিলি, সেই সেগমেন্ট বা ওইটার মতো মানসিকতা আছে, তুমি তো সেগমেন্টের অনেকগুলো ভেরিয়েবল করেছো, বিহেভিয়ারাল অ্যাসপেক্টে থাকবে, তাহলে কিন্তু আমি বলছি আমার স্ট্যান্ডার্ড ওয়াইজ তুমি দিতে পারো না, কারণ আমাকে একটা লো কোয়ালিটির একটা এক কাপ চা দিয়েছো, আমি খুশি না। তাহলে এটা বলছে সার্ভিস স্ট্যান্ডার্ড ডিপেন্ডস অন কাস্টমার স্ট্যান্ডার্ড। সেইভাবে ডিফাইন করতে হবে সার্ভিস স্ট্যান্ডার্ড। এক কথা বলবো না যে এটা স্ট্যান্ডার্ড অনেক কিছু দিলে আমি তো নিতে পারবো না। এই যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটি, তোমার মাস্টারও গরিব, ছাত্রও গরিব, আমরা কি করে নেব? অত কি দরকার আমাদের এর মধ্যে থাকতে হবে, এগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, এইটাও আমাদের একটা গ্যাপ, যে আমরা সার্ভিস স্ট্যান্ডার্ড ডিফাইন করতে গিয়ে যেটা প্রথমে বলেছিলে কাস্টমারকে ঠিক মতো সেগমেন্ট করতে পারছি, যে কারণে স্ট্যান্ডার্ডটা নিয়ে অসুবিধা। এক কথা বলবো না যে তুমি স্ট্যান্ডার্ড দিচ্ছ না। তো এই যে গ্যাপটা ক্রিয়েট হচ্ছে এটা বেসিক্যালি সাপ্লাইয়ের সাথে ডিমান্ডের যে ম্যাচিং এর অভাবটা সেটার কারণে হচ্ছে। ফোর্থ ওয়ান ইজ গ্যাপ বিটুইন এক্সটার্নাল কমিউনিকেশন এন্ড সার্ভিস ডেলিভারি। When consumers assumed expectation falls short at the time of service delivery, such gap arises. কনজিউমাররা একটা জিনিস অ্যাজিউম করে একটা দোকানে গেল সার্ভিস নেওয়ার জন্য, কিন্তু যখন তারা আসলে সার্ভিসটা ডেলিভারি করা হলো তাদের কাছে, তখন তারা আসলে বুঝতে পারলো যে সার্ভিসটা আসলে খারাপ। ফর এক্সাম্পল, একটা রেস্টুরেন্ট হয়তো দাবি করতে পারে যে তারা আপনার ফুল ভেজিটেরিয়ান ওয়েতে, অর্থাৎ শাকসবজি বা নিরামিষ তরি তরকারি শুধুমাত্র সার্ভ করে ভেজিটেরিয়ানদের জন্য, কিন্তু ভেজিটেরিয়ান সেখানে গিয়ে জানতে পারলো যে তারা ভেজিটেরিয়ানটাকে প্রাধান্য দিচ্ছে, বাট পাশাপাশি ননভেজ খাবারও। এক সেকেন্ড, এসএমই থেকে একটা ফোন আসছে। স্টার্ট। এসএমইতে আজকে 3টায় বড় একটা মিটিং আছে জুমের মাধ্যমে, মনে করে দিল। তো কাস্টমার সেখানে গিয়ে জানতে পারলো যে অ্যাকচুয়ালি তারা শুধুমাত্র ভেজিটেরিয়ান খাবারই না, নন ভেজও বিক্রি করে। সেক্ষেত্রে এক্ষেত্রে কাস্টমারের অ্যাজিউমড যে একটা এক্সপেকটেশন ছিল সেটা তাদের ডেলিভারির সাথে মিললো না, যার কারণে এই ধরনের একটা গ্যাপ ক্রিয়েট হতে পারে। এন্ড ফিফথ ওয়ান ইজ বা লাস্ট ওয়ান ইজ গ্যাপ বিটুইন এক্সপেরিয়েন্সড সার্ভিস এন্ড এক্সপেক্টেড সার্ভিস। Such gap arises when a consumer may misunderstand the service quality. এটা হতে পারে একজন ম্যানেজার, যখন রেস্টুরেন্টের ম্যানেজার তার খাবারের মান যাচাই করার জন্য বা তার খাবারে আরো কি কি ডাইভার্সিফিকেশন করা যায় সেটা জানার জন্য তাদের কাস্টমারের বাড়িতে গিয়ে বা কাস্টমারের সাথে পার্সোনালি তারা ইন্টারভিউ করলো। সেটা হয়তো বা কাস্টমার একটু ভিন্নভাবে নিতে পারে, তারা হয়তো বা চিন্তা করতে পারে যে অ্যাকচুয়ালি এই প্রোডাক্টের কোয়ালিটি খুব একটা ভালো না, যার কারণে হয়তো বা তারা আরো বেশি প্রোডাক্টের কোয়ালিটিকে ইন্টেন্সিফাই করার জন্য তারা এই ধরনের পদক্ষেপ নিয়েছে। তো এটা অ্যাকচুয়ালি তাদের কাছে কিছুটা ফিশি বলে মনে হতে পারে। সো এটা আর কি। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ভেরি মাচ। তবে ওই যে আমরা এক কথাই বলবো যে এটা পারলাম না, ওইটা করলাম না, এটার সঙ্গে রিলেটেড। এই কোর্সটা শেষ করলে দেখবে রিলেটেড মধ্যে বলে আমরাও দায়ী আছি। আমরাও তো অনেক সময় বুঝাইতে পারি না আমি কি চাই, কি পেলে খুশি হই, সেটাও বুঝাতে পারি না। এটা যাব আমরা, এটার সার্ভিসের জন্য আমাদের কাস্টমারের রোলটাও অনেক। কাস্টমারই বুঝাইতে পারি না কি চাই। ওকে, কাস্টমার বুঝি কিন্তু অনেক কিছু ভিতরে রাখি, সত্য বলি না, এটা অনেক আছে, দেখবে এটা পরে আমরা পাবো ইনশাআল্লাহ।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার নাও ইতি খাতুন, চ্যাপ্টার 4। শুধু কেসটা বললে হবে না, ইতি চ্যাপ্টার টাইটেল বলে এটা তো চ্যাপ্টার 3 ম্যাম। চ্যাপ্টার 3 এক্সপেকটেশন। হ্যাঁ ম্যাম আসলে বইটা আমার কাছে নাই তো, মানে চ্যাপ্টার টাইটেলটা মানে চ্যাপ্টার টাইটেল হচ্ছে কাস্টমার এক্সপেকটেশনস অফ সার্ভিস। বইটা না থাকলে তুমি কেসটা আইডেন্টিফাই করেছো কিভাবে? না ওই আমি কেসের ছবিটা হচ্ছে মানে নিয়েছি আর কি। আচ্ছা, আচ্ছা। বই আমি কুষ্টিয়াতে আছি তো এর এটাও তো আমাদের সমস্যা। এই যে বললাম আমরা যদি ওই সব বইগুলো আমাদের, আমরা এটা বলছি বইগুলো যদি লাইব্রেরিতে থাকে, লাইব্রেরি ইজি অ্যাক্সেস হইতো তাহলে তোমরা ক্লাস করতে পারতো। অবশ্যই তো বই লাগবে ক্লাস করতে হলে। জি ম্যাম। এগুলো আমরা ডিসকাস করেছি। ম্যাম কেসটা আমি পড়েছি আর কি, মানে ছবি নিয়ে আর কি একজনের কাছ থেকে। দেখি ম্যাম আমি কি শুরু করবো? হ্যাঁ শুরু করো। ম্যাম চ্যাপ্টারটা মূলত কাস্টমারদের ডিফারেন্ট টাইপস অফ এক্সপেকটেশনস আমি বলে দিয়েছি চ্যাপ্টারটা হচ্ছে আমাদের কাস্টমার গ্যাপ। কাস্টমার গ্যাপ আমাদের বলছে ডিফারেন্স বিটুইন এক্সপেকটেশন এন্ড পারসেপশন। তাহলে ওই এক্সপেকটেশনটা কি সেটা আমাদের করে অনেকগুলো ইনফরমেশন আমাদের দিয়েছে, সেটা দেখো। ইন্ট্রোডাক্টরি কেসটিতে কার থেকে একটা শব্দ আসছে, মনে হয় যেন সমুদ্রের ঢেউ। কাস্টমার বিভিন্ন দেশের কাস্টমার ওই তুষার ম্যাম, তুষারের কাছ থেকে। তুষার হ্যাঁ তুষার তুই করো। ইতি কথা বলছে ওরটা আর আমারটা এটা থাকুক, আর যখন কথা বলবো তখন জি ম্যাম বলবো। হ্যাঁ বলতে থাকো, তুমি তো বলছো। ইন্ট্রোডাক্টরি এই কেসটিতে বিভিন্ন দেশের কাস্টমার এক্সপেকটেশন স্ট্যান্ডার্ডটা যে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে সেই বলা হয়েছে, এবং মার্কেটারদের ডেলিভারি সিস্টেম কিভাবে এক্সপেক্টেড। ফর এক্সাম্পল হিসেবে এখানে জাপানিজ, ইউনাইটেড স্টেটস। একবার ফোর্সে হচ্ছে, এটা কি নেটের কারণে? ম্যাম মনে হয়। হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে, একটু ভেঙে আসে, বলো। তো এক্সাম্পল হিসেবে এখানে জাপান, ইউনাইটেড স্টেটস এবং ইউরোপিয়ান কাস্টমারদের এক্সপেকটেশন স্ট্যান্ডার্ডের কথা আসে না ম্যাম করা হয়েছে। তো এখানে প্রথমে বলা হয়েছে জাপান, এখানে প্রথমে তুমি কি কানেকশনে আছো? কাস্টমারদের সার্ভিস এক্সপেকটেশন লেভেল এক্সপেকটেশন স্ট্যান্ডার্ড হাই হওয়ার পেছনে আমি বাংলা লিঙ্ক কানেকশনে আছি, এটাই আমার এখানে ভালো নেট পাই, কিন্তু মানে আজকে অনেক নেট প্রবলেম করতেছে। হ্যাঁ করতেই পারে, নেট তো আমার হাতে না, তোমার হাতে না। জি ম্যাম। ম্যাম কি করব, আমি কি কন্টিনিউ করব? কন্টিনিউ করো। মেইন থিমটা হলো এক্সপেকটেশনটা আইডেন্টিফাই করতে হচ্ছে, সার্ভিস ডেলিভারি দিচ্ছে যেটা। তাহলে এখানে 3টা দেশের কাস্টমার নিয়ে কথা হচ্ছে, আর জাপানি কাস্টমারের এক্সাম্পল দেওয়া হচ্ছে। হ্যাঁ জাপানিদের থিওরি কি? কাস্টমার ইজ কি? সুপ্রিম। কাস্টমার হচ্ছে তাদের সুপ্রিম। আমরা যেগুলি কাস্টমার ইজ অ্যান অনারেবল গেস্ট, তেমনি বলি ওরা বলছে কাস্টমার ইজ সুপ্রিম। এটা নোট রেখে দাও, কাস্টমার ইজ সুপ্রিম, কাস্টমার ইজ সবকিছুর মধ্যে। সেটাকে মাথায় রেখে তারা কি করছে, তাদের যে টোকিওতে যে ডিপার্টমেন্টাল স্টোর গুলো করেছে সেখানে এমন ভাবে সেলস পার্সোনাল নিয়োগ করেছে যে সেলস পার্সোনাল কাস্টমার আসলে জানে কাস্টমার কে, কাস্টমারকে দেখে বুঝতে পারে, তাকে ওয়েলকাম করে, খুব দ্রুত তাকে ওয়েলকাম করে, তার ডিমান্ডটা কি সেটা বোঝে। এবং ওই যেমন আমরা তোমার ধরো ইসে ঢুকলাম, আগুরা ঢুকলাম, ঘুরতে থাকো, ঘুরে ঘুরে দেখো, কিন্তু ওদের মধ্যে এমন এমপ্লয়ি দেওয়া আছে যে কাস্টমার ঢোকার সঙ্গে সঙ্গেই কাস্টমারের পাশে চলে যায়, জিজ্ঞেস করে আপনার কি কি লাগবে, ঘুরে ঘুরে কোথায় আছে না জানার আগে ওরাই বলে দিচ্ছে, এখানে কুইকলি হয়ে যাচ্ছে, কুইকলি কাস্টমারকে তারা রেসপন্স করছে, যে কারণে ওরা এটা পাচ্ছে। এখানে একটা ছবিও দেখা যাচ্ছে যে কাস্টমার আসছে, কাস্টমারকে বলে দিচ্ছে যে এটা এখানে পাওয়া যাচ্ছে স্টোরে। ঠিক তেমনি বলা হচ্ছে ওয়েলকাম করছে কাস্টমার পড়বে, এবং কাস্টমারের যদি কোনো কিছু না থাকে কোথায় পাওয়া যাবে সেটাও বলে দেয়। এবং ওরা যেটা বলে যেটা হচ্ছে যে কাস্টমার
তার আমরা যেটা মার্কেটিং এ পড়ো, চোখ মুখ দেখে বুঝতে হবে, তার আই, তার মুভমেন্ট, তার এটা দেখে বুঝতে হবে সে কি চায়, কতটা হ্যাপি, কতটা আনহ্যাপি, কিভাবে চাইতে পারে এটা। আর কি বলে বলো, সেলস পিপলকে এমন ভাবে তৈরি করছে, আমরা 4টা গ্যাপ তো পেয়েছি প্রোভাইডারের। একটা গ্যাপ হচ্ছে কাস্টমারকে চিনি না, তাহলে ওরা কাস্টমারকে চেনার জন্য ওই এমপ্লয়ি যারা থাকে প্রোভাইডার তাকে সেভাবে তৈরি করে। 2 নম্বরে কি ছিল আমাদের, কাস্টমার যেভাবে চায় সে ডিজাইন করি না, তাহলে এরা এভাবেই লেআউট করা আছে যে কাস্টমার কিভাবে চায় সেভাবে তো করে রাখবে, কাস্টমারকে কুইক রেসপন্স করবে, কাস্টমার যেন ওয়েট করতে না হয়, অলওয়েজ স্মাইল থাকবে, এই পার্টগুলো। থার্ড আমরা কি পেয়েছিলাম যেন, ডেলিভারি দেওয়াটা অসুবিধা হচ্ছে। এখানেও বলা হচ্ছে কাস্টমার ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে কাস্টমারকে যদি ডেলিভারি দিতে না পারে ওই জিনিসটা, তাহলে কি করবে, বাড়িতে পৌঁছে দিবে, কিভাবে পৌঁছে দিবে, কাস্টমার কোনটা চায়, তা কাস্টমার কি উইলিংটা আসছে এটা দ্রুত তারা জানার চেষ্টা করে এবং সেটা ব্যবস্থা করে দিচ্ছে। তারপরে কি করে 4 নম্বরে কি পড়েছিলাম, 4 নম্বরে মনে আছে, প্রমিস। এখানেও বলা হচ্ছে যে কাস্টমারের সঙ্গে যেভাবে প্রমিস করে অর্গানাইজেশন সেটা তারা করে। অঙ্কন যেটা বলছিল ঠিকভাবে আমরা সেগমেন্ট করি না দেখে প্রমিসটা বুঝি না, আবার আমাদের মতো করে আমরা দিয়ে যাই, ওনাদের কথা বুঝি না, সেখানে তা না। লাস্টেরটা কি ছিল ম্যাম? এক্সপেরিয়েন্স সার্ভিস এবং এক্সপেক্টেড সার্ভিসের মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট হয়। এই গল্পটার মধ্যে ম্যাম এখানে হোটেল সার্ভিস নিয়ে একটা উদাহরণ দেওয়া হয়েছে এক্সপেকটেশন স্ট্যান্ডার্ড নিয়ে। হ্যাঁ। তো এখানে বলা হয়েছে, ম্যাম শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে। ম্যাম এখানে বলা হয়েছে যে ইউনাইটেড স্টেটস এ 2 স্টার হোটেল, যদি একজন জাপানিজ টুরিস্ট সেখানে ভ্রমণ করতে যায়, তো সেখানে তারা 2 স্টার হোটেল বলতে বোঝে যে একটা ক্লিন রুম থাকবে, যেটা বেড কমফোর্টেবল হবে, রুম গুলো সুন্দরভাবে সাজানো থাকবে, কিছু আধুনিক সুবিধা থাকবে, সোফা বেড বা আরো কিছু মডার্ন সুবিধা যেমন মাইক্রোওভেন, রেফ্রিজারেটর, কালার টেলিভিশন, সোফা বেড এগুলা থাকবে 2 স্টার হোটেল। ইন্টারনেট সার্ভিস। হ্যাঁ। তারপরে হোটেলগুলোতে ডেইলি মেড সার্ভিসটা দেয়া হবে। এখানে কাস্টমারদের এক্সট্রা পে করতে হবে না, তারা মনে করে যে 2 স্টার হোটেলে এই সার্ভিস গুলো নরমাল, অর্থাৎ সার্ভিস বান্ডেলের ভিতরে এগুলো থাকবে। হ্যাঁ হাই। কিন্তু লন্ডনের ক্ষেত্রে যখন একজন জাপানিজ ট্রাভেল করে, তার এক্সপেরিয়েন্সটা এমন যে 2 স্টার হোটেলগুলোতে যেখানে একজন লোক 4 জনের জন্য একটা রুম ভাড়া করে, সেখানে 2 জনের জন্যই জায়গা হয় না, 2 জনের জন্য থাকা কষ্টকর 2 স্টার হোটেলগুলোতে। হ্যাঁ, এই হোটেলগুলো 2 স্টার হোটেল যে ইউনাইটেড স্টেটসে ছিল সেটা স্ট্যান্ডার্ড মিট করতে পারে না আসলে এক্সপেকটেশন। এই হোটেলগুলো সার্ভিস ডেলিভারি স্ট্যান্ডার্ডটা লো, জাপানি কাস্টমার যখন ইউএসএ গেল, জাপান থেকে তার যে এক্সপেকটেশন ভিতরে তৈরি হয়েছে, তারা যে সার্ভিসটা দেয়, ওরা এখানে সেটা পাওয়ার চেষ্টা করছে বা মনে মনে ঠিক করে পাবে, কিন্তু পাচ্ছে না, তাহলে গ্যাপ তৈরি হচ্ছে। তখন ওরা এরপরে আরেকটা কি আছে এখানে ইউরোপিয়ান ট্রাভেলারদের কথা বলা হয়েছে যে এই ক্ষেত্রে ইউরোপিয়ান ট্রাভেলাররা কিন্তু এই ক্ষেত্রে হবে না, বিস্মিত হবে না, কারণ তাদের কাছে 2 স্টার হোটেল বলতে ওই ব্রিটেনের হোটেলই, তাদের এক্সপেকটেশন লেভেলটা হচ্ছে সেই ব্রিটেনের মধ্যেই সীমাবদ্ধ। থাকার জায়গা হলেই হলো, বেড একটা হলেই হলো, বেড একটা হলেই। জি ম্যাম। এবার তোমাদের আরেকটা দেশের সার্ভিস এক্সপেকটেশনটা এক এক রকম, এক এক দেশে মানুষের সার্ভিস। তাহলে আমরা পেয়ে গেলাম যে কথা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, যে সার্ভিস স্ট্যান্ডার্ড বলতে আমরা বলতে পারবো না যে এইটাই স্ট্যান্ডার্ড এবং এইটাই হাইয়েস্ট স্ট্যান্ডার্ড বা এটা ডিপেন্ড করে কাস্টমার স্ট্যান্ডার্ড, কাস্টমারের বিহেভিয়ার, কাস্টমার কোন কালচারে বড় হয়েছে, তাদের দেশে কি সার্ভিস। জাপানিরা সব সময় মাথা হেট করে, আমরা সালাম দিই, কোন দেশে হ্যান্ডশেক করে, কোন দেশে কিস করে, কত ভাবে বিভিন্ন ভাবে বিহেভিয়ারটা আছে, সেটা ডিপেন্ড করে কিসের উপরে। এবং তোমরা অন্য কোর্সে পড়েছো মোনো টাইম, পলি টাইম, এটা পড়েছো না? ইন্টারন্যাশনাল মার্কেটিং বা কি এসব কোর্স তো পড়েছো বোধহয় কোথাও, গ্লোবাল বা ইন্টারন্যাশনাল, সেখানে এখনো পড়িনি ম্যাম। পড়ো নাই, পড়বে। ইন্টারন্যাশনাল মার্কেটিং চলছে বর্তমানে। আমাদের দেশে হলো পলি টাইম, 10টার মিটিং 10টায়, বরঞ্চ জুমে এখন টাইমলি শুরু হয়, বুঝতে পারছো? এই যে এসএমই ফাউন্ডেশনের আজকে যে মিটিংটা আছে, একটা সেমিনার আছে জাইকার সঙ্গে বিকেলবেলা, একটা জায়গার সঙ্গে আর একটা বলে ইসের সঙ্গে, ইন্ডিয়ান কার্ডের সঙ্গে, দুইটা। ওই সেমিনারে পেপার প্রেজেন্ট করবে বাংলাদেশ ব্যাংকের এই যে এক্স গভর্নর, উনি আরো আমাদের আছেন যারা, বিভিন্ন লোক থাকবে, আমাদের থাকতে হবে,
এই যে বলে দিচ্ছে, মনে করে দিচ্ছে, দেখো মেসেজ আগে দিয়েছে, ওদের বিহেভিয়ারটা কেমন মনে করিয়ে দিল, এবং মনে করা দেওয়ার পরে ঠিক টাইমলি, এই যে আমাদের অনলাইনে হওয়া থেকে টাইমলি ক্লাস শুরু হচ্ছে, এমনি ক্লাস কিন্তু তোমরা বারান্দা দাঁড়াই থাকো, 5 মিনিট পরে ঢুকি, আগে ঢুকি, তোমরাও ধীরে ধীরে ঢোকো, এখানেও কিন্তু তোমাদের এই মনো টাইমের ঢোকো না একসঙ্গে। তাহলে কি বোঝা যাচ্ছে যে এই জাপানিদের কিন্তু মনো টাইম, যা বলে তাই। এবার আমাদের বিহেভিয়ার হয়ে গেছে ইউএস এর পলি টাইম, আর একটা সময় দিয়ে আর একটা সময় করছে, কিন্তু বলি হচ্ছে সব অর্গানাইজেশন না। ঠিক তেমনি বলা হচ্ছে ইউরোপিয়ানদেরও কি বিহেভিয়ার, ইউরোপিয়ানরা এখনো মনো টাইমে আছে, তবে ইউরোপিয়ান সবগুলোর মধ্যে না। এখানে বোঝা যাচ্ছে কিভাবে হবে। এইখানে আমি আরেকটা গল্প বলি তোমাদের, এই গল্পটা মাথায় রেখো। এই গল্পটা অন্য এডিশনের একটা বইয়ের মধ্যে আমরা পড়েছি, সার্ভিসেস মার্কেটিং এর, অন্য এডিশনও না, অন্য রাইটারের। শোনো, এই এক্সপেকটেশন পারসেপশনে ইন্ডিয়ান একটা গল্প। ইন্ডিয়ানে গল্পটা, তোমরা যারা ইন্ডিয়ান পুরনো ছবি দেখেছো, যে ইয়াং ছেলেরা চাকরি করে আর মেসে থাকে সব, এরকম কোন ছবি দেখেছো কখনো? সত্যজিতের এরকম অনেক ছবি ছিল, মেসে থাকে, দক্ষিণের জানালা, একটা নাটক। উত্তম কুমারের অনেক মুভিতে এরকম দেখা যায়। হ্যাঁ, মেসে থাকে। তারপরে সেখানে মেসে থাকে যে যাদের থাকে, ওই মেস যে চালায় সেটা এক মেসোমশাই আর মাসি, এই দুইজনই মিলে ম্যাচটা চালায়। ওই ম্যাচে তারা থাকে, এবং ওই ম্যাচে যারা এখান থেকে বদলি হয়ে চলে যায়, কলকাতার কি একটা রোডের নাম আছে, সেইখান থেকে বদলি হয়ে যখন চলে যায়, তখন অন্য শহরে চলে যায়, কিন্তু মাঝে মাঝে আবার কলকাতা আসতে হয়। তারা আসলে ওখানেই ওই মেসোমশাইয়ের ওই হোটেলখানায়, তাদের জন্য সবচেয়ে বড় এক হোটেল, ওখানে ঢোকে। ওই ম্যাচে তারা এমনই কাস্টমার হয়ে গেছে। এরপরে ওই ম্যাচের পাশে তারা কি করলো, আর একটা হোটেল বানালো। কারা? যারা রেগুলার আমাদের যেমন ঢাকায় আসে, রেগুলার কলকাতা আসে মফস্বলের, ওরা বিভিন্ন কারণ, লেখাপড়া, ব্যবসা বাণিজ্য, কোর্ট কাছারি, বিভিন্ন কারণে আসে, তার জন্য একটা শিডিউল হয়ে গেল, ফিক্স কিছু কাস্টমার আছে। তারা মেসোমশাই কি করে, ওই কাস্টমার যখন আসে তাদেরকে আগে খবর দেয়, তাদের জন্য বেড রেডি থাকে, না হলে বলে যে আমার বেড নাই, এখন আজকে আসো না, পরে আসো, তেমনি কাস্টমারের কোনো অসুবিধা না হয়। দ্বিতীয়ত, কাস্টমারের যদি লাগেজ টাগেজ বেশি থাকে, মেসোমশাই নিজের গাড়ি নিয়ে চলে যায়, সেই এয়ারপোর্টে হোক আর ট্রেন পোর্টে হোক, যে পোর্টে হোক, তোমার নদীর পাড়ে হোক, যেখান থেকে হোক, তাকে আনতে হলে সেখানে চলে যায়, তাকে নিয়ে আসে। এরপরে তার খাওয়া দাওয়ার খবর রাখে, ওদের কাছে করা আছে কে কি টাইপের খাবার খায়, সেই অনুসারে তারা দেয়। তারপর আরেকটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা রুমের পাশে একটা ব্যালকনি আছে, ওই দক্ষিণের জানালা, রবীন্দ্রনাথের দক্ষিণের জানালা গল্প পড়ো নাই? দক্ষিণের জানালার অনেক ডিমান্ড, একটা ব্যালকনি আছে, ওই ব্যালকনিতে যে কাস্টমাররা আসে ফিক্স যারা, ওরা বসে বিকেলবেলা। আর মেসোমশাইয়ের মাসি তারাও এসে ব্যালকনিতে বসে, ওখানে চা যা হয় তাদের সঙ্গে গল্প হয়, ফ্যামিলির গল্প। চিন্তা করা যায় কাস্টমার হ্যাপি হবে না কেন, কে কেমন আছে ইত্যাদি। আর এটা মনে হচ্ছে তার বাড়িতে এসে আসছে। আবার যখন ওরা এখান থেকে ফেরত যায়, তখন তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। কোথায় যাবে সে, আমাদের বড় হোটেলগুলো যেমন গাড়ি দেয় না এয়ারপোর্টে পৌঁছানোর, তেমনি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। এই যে এইখান থেকে বলা হচ্ছে কাস্টমার 2 স্টার আর 3 স্টারের মতো কোনো কথা না, ওখানে কি স্টার আছে, সেটার ভালোবাসার একটা স্টার আছে ওই জায়গাগুলো। ঠিক এইখানেই বলা হচ্ছে যে এক এক রকম কাস্টমার, এক এক, আমাদের দেশও আছে। আমরা অনেক আগে, আমি যখন, আমার মনে আছে, এই একবার কি মিল দেখতে গেছিলাম যশোরে, কি একটা সুগার মিল আছে না, মোবারকগঞ্জ সুগার মিল না কেরু হ্যাঁ, এন্ড কি একটা কোম্পানি। সুগার মিল আছে না, মোবারকগঞ্জ না, আরো বড় সুগার মিল, সবচেয়ে হাইস্ট কেরু এন্ড কোম্পানি, কেরু এর চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা, ওখানে দর্শনা। মুজিবনগর দেখতে গেলাম, পথে পথে অনেক জায়গায় থামলাম, গেলাম, ওখানে দেখলাম পথে পথে ওই আমাদের ম্যাক্রো থামে, তারপরে কি চা খাইতেছে, গরুর দুধের চা, খুব খুশি এক এক গ্রুপ ঢাকা থেকে যারা গেছে। তারপরে দেখলাম, ওখানে গেলাম যখন, আমরা প্রত্যাশাই করিনি তারা এত খাবার দাবার ইত্যাদি আয়োজন করলো, যে বাংলোর আয়োজন করলো, সেটা অন্যরকম, আমার প্রত্যাশার বাইরে ছিল সেটা। তারপরে সিকিউরিটি যত দিল, সেটাও প্রত্যাশার বাইরে ছিল। এরপরে ওখানে ঢোকার পরে ওই কেরু কোম্পানি দেখতে গিয়ে, কেরু কোম্পানি থেকে আমরা এটাও প্রত্যাশা করিনি যে ওই যে লাল মোটা মোটা চিনি, তাও আমাদের দিল, মানে ফ্রি না, একটা ফিক্সড প্রাইস আছে, সেই প্রাইজে এটা কিনে নিতে হবে। এবং কেরুর যে বাই প্রোডাক্ট গুলো, এই যে তোমার ভিনেগার থেকে শুরু করে ব্রিটিশ মদ, আমাদের ওই কেরুর বাই প্রোডাক্টের যে মদটা তৈরি হয়, সেটার ব্র্যান্ড নেম হচ্ছে ব্রিটিশ মদ, সে ওই আমল থেকে, তো কেরুরটা ব্রিটিশ আমলের থেকে। এগুলো দেখলাম, তাহলে কি আমার প্রত্যাশা আরো বেশি হয়ে গেল না? আমি তো এটা যেতে চাই নাই, জানতেও চাইনি, আমি খালি কেরু দেখে চলে আসবো, আমার উদ্দেশ্য হলো মুজিবনগর যাওয়া। এই যে জিনিসগুলো মার্কেট আর খুশি হয়ে যাবে, ওই অথরিটি এগুলো করলো। এই জন্য বলা হচ্ছে কোথায় কিভাবে দেখছে, তারা কিভাবে নিচ্ছে। আমার আরো একটা মানে হাইলি এক্সপেকটেশন, যেটা পারসিভ করেছি, এক্সপেকটেশন হিসেবে, সেটা একবার
এই গত বোধহয় বছর 5 আগে হোল এই ভাইস চ্যান্সেলর স্যার যখন নতুন আসলেন তখন গোপালগঞ্জ যাবে টুঙ্গিপাড়ায় শিক্ষক সমিতির থেকে অফার দেওয়া হলো, যারা যারা যেতে চান রেজিস্ট্রি করেন। আমরা নাম রেজিস্ট্রি করলাম, এখান থেকে একসঙ্গে রওনা হলাম। সব সব এখানে বোধহয় 35টা না কয়টা গাড়ি গেল। যেভাবে আমাদের একেবারে এসকর্ট করে এখান থেকে ওই পর্যন্ত গেলাম এবং দিনে দিনই ফের আস্তে আস্তে রাত হয়ে গেছে, ফেরত আসলাম অবাক। আমি প্রত্যাশার চেয়ে অনেক বেশি পেলাম। অনেক কিছু পথে পথে দেখা টেকা, রাস্তাঘাট, ওই যে হাইটা হচ্ছে, এই যে কথাগুলো বলছি বুঝতে পারছো যে হাইলি স্যাটিসফাইড। শুধু ওইটা না, এর পাশে পাশে বাংলাদেশকে অনেক কিছু দেখে ফেললাম যে কত রাস্তাঘাট কি হচ্ছে ইত্যাদি। তাহলে এই যে কাস্টমারদের প্রত্যাশা, এই প্রত্যাশা থেকে কিভাবে আমরা যতটুকু প্রাপ্তি ততটুকুর মধ্যে কিভাবে পেতে পারি। মার্কেটারের কাজ হচ্ছে কাস্টমার সেগমেন্ট করার কথা বলা হচ্ছে, কাস্টমার সেগমেন্ট করবে, কাস্টমার বিহেভিয়ারটা দেখবে। সেগমেন্টের একটা পার্ট বিহেভিয়ারটা দেখতে হয়। সেই বিহেভিয়ার ওয়াইজ তারা কাস্টমারকে দিতে পারছে কিনা, তাদের এমপ্লয়ি সেইভাবে তৈরি করা। এই গল্পটা থেকে দেখছো টু স্টারের খবর নাই, জাপানিরা চায় কি। এই গল্পটার বেসিক গল্পে যদি ঢুকে যাও সেখানে আর একটা জিনিস পাবে, তোমাদের সবার জন্য বলি এটা। সেখানে হচ্ছে জাপানি ইউএসএ আমরা অনলাইনে বুক করি না, অনলাইনে হোটেল বুক করি, আমরা যে দেখি আমার হোটেল আমারই আছে, আমার রুম। কিন্তু ওখানে কি করেছে, ইউএসএ একটা বুক করেছে অনলাইনে, টাকা টাকা সব দিয়ে দিছে, কিন্তু জাপানি কাস্টমার যখন ওখানে গিয়ে পৌঁছালো তাকে নিতেও কেউ আসে নাই। যাই হোক, সে পৌঁছে গেছে হোটেলে পৌঁছে গিয়ে দেখে তার রুম আরেকজনে বুক করে রেখেছে। তাহলে কি হলো, যে এমপ্লয়ি ওনাকে দিয়েছিল এমপ্লয়ি বদল হয়ে গেছে, টাইম চেঞ্জ। ওই এমপ্লয়ি বলছে আমি তো দিই নাই, এটা তো আমি বুক করা, তাহলে বুক করা তো তার নামেই থাকবে। তখন সে জাপানি ডেলিগেট যে গেল তাকে বলা হলো যে আপনাকে খুব খেপে গেছে, খেপে যাওয়ার পর বললো যে আপনার খাবার দরকার নাই, আপনাকে আমাদের যে হোটেল তার চেয়ে বড় হোটেলে 5 স্টারে নিয়ে আপনাকে রাখবো, 5 স্টার হোটেলের সমস্ত খরচ আমরা দেব। যখন বলা হলো সে আরো খেপে গেছে। যাই হোক, সে 5 স্টারে থাকলো, তার যেহেতু ডেলিগেটস হিসেবে কাজ আছে, থেকে আসলো, খরচ তাদের চলে গেল। ম্যানেজমেন্ট ওই যে 2 জন এমপ্লয়ি যে একবার বুক করেছে, যে আবার সেটাকে আরেকজনের নামে আবার বুক করে দিয়েছে, এদের সব স্যাক করে না, ওরা আবার স্যাক করে না, ওরা রিভিউ করে, ওদেরকে কারেকশন করে, বিহেভিয়ার কোথায় গ্যাপ হলো এটা। কিন্তু ওই ভদ্রলোক অনলাইনে মেসেজ দিয়ে দিল যে কি কি ঘটেছে, জাপানি ভদ্রলোক ইউএসএ এসে কি কি ঘটেছে সব মেসেজ দিয়ে দিল। এবার বোঝো তার সার্ভিসের অবস্থা কি হবে। তাহলে এমপ্লয়ীদের মধ্যে আমরা বলছি প্রপার এমপ্লয়ি বসাতে হবে, বিহেভিয়ার বুঝতে হবে, কারা আসছে সেটা বুঝতে হবে ইত্যাদি। বুঝতে পারছো? অনেকগুলো গল্প হয়ে গেল। আর একটা গল্প তোমাদেরই জানা আছে, সবাই জানি আমরা, নিউজিল্যান্ডে যে ঘটনাটা ঘটলো গত বছর নাকি তার আগের বছর, মসজিদে বোমা মারলো যে। হ্যালো, এটা 19 সালে। আর তো এই তাহলে এইবার দেখো এক্সপেকটেশন, নিউজিল্যান্ডে যে বোমাটা মারলো সেখানে অনেক কিছু হলো, আমাদের প্লেয়াররা হেঁটে নামাজে যাচ্ছিল, আল্লাহ শুকরানা যে ওরা কিছু হয় না, বেঁচে আসছে। তো এখানে কি ছিল, সিকিউরিটি, আমাদের প্লেয়ারদের যে পরিমাণ সিকিউরিটি দেওয়ার কথা সেটা ছিল না। তারপরে যে ঘটনা ঘটেছে, দ্রুত বিচার হয়েও গেছে অলরেডি, এই বিশ্বে বিচার হয়ে গেছে। ওখানের যে পিএম ছিল সে একেবারে বিরাট একটা, মানে কি বলবো, এত দ্রুত মুসলমানদের জন্য যা করার সেটা করে দিল, নিজে মাথা হেড করে সমস্ত দায়িত্ব তার মাথায় নিয়ে নিল, দ্রুত বিচারও করলো। তাতে কি আমাদের এক্সপেকটেশন সে প্রত্যাশা আরো বেড়ে গেল যে এরকমই তো হওয়া উচিত, এরকমই তো হওয়া উচিত। আমরা চিন্তাও করিনি যে এত দ্রুত এটা হবে, কিন্তু আমাদের সিকিউরিটি দেয়নি বা নেয়নি, যে কারণে হোক এটা অত জানি না, কিন্তু আমাদের প্রত্যাশা ছিল যে আমাদের প্লেয়ারদের সিকিউরিটি দিতে হবে। এখান থেকে বুঝতে হবে যে কারা কোথায় কিভাবে যাচ্ছে। আমার জন্য সিকিউরিটি আর আমাদের ন্যাশনাল প্লেয়ার সিকিউরিটি এক হলো না, তার সিকিউরিটি অনেক বেশি। তো সেই বলে বুঝতে হবে যে কাস্টমার সেগমেন্ট করে প্রত্যাশাটা কত রকম হতে পারে, কাস্টমারের সে ব্যাকগ্রাউন্ড বুঝতে হবে, কাস্টমার কে ইত্যাদি। তো অনেকগুলো গল্প বললাম, এইভাবে মার্কেটারকে রেডি রাখতে হবে প্রত্যাশা। এইবার বলো প্রত্যাশা কোথা থেকে আসছে, এতগুলো গল্প থেকে। এবার থিওরিতে যাই, প্রত্যাশাটা কোথা থেকে জন্মালো? জাপানি লোকে যে প্রত্যাশা, তার জন্মালো কোথা থেকে? তার পাস্ট এক্সপিরিয়েন্স, সে যে নর্মস যের মধ্যে বড় হয়েছে, যে বিলিফস তার মধ্যে কাজ করে। তাহলে এক্সপেকটেশন কামস ফ্রম আওয়ার বিলিফস। কোথা থেকে আসছে? আওয়ার পাস্ট এক্সপিরিয়েন্স, এগুলো থেকে আসছে। আমার যে সার্ভিস যেটাকে বলো কালচার, সেখান থেকে তৈরি হয়েছে, সেটা দিয়েই তৈরি হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানুষজন নীল খেতে গিয়ে বিরিয়ানি খাইলে আলহামদুলিল্লাহ খুশি হয়ে যাই। আর যদি বন্ধু সার্কেলরা বলে বিরিয়ানি না খাইলাম, এখানকার ওই খিচুড়ি টিচুড়ি যাই খাই,
আরাম বসে বসে মাঠে বসে আমরা খুব গেজাই আনন্দ করে যেটা খাই, তাতে আমাদের কি তৃপ্তি অনেক বেশি না? এইরকম বুঝতে হবে যে কাস্টমার কারা, তাদের কি করছে, কোন এনভায়রনমেন্টে সে হচ্ছে, এগুলো সব করে বলছে প্রত্যাশা কোথা থেকে আসে। এইবার একটা রিসার্চ রিপোর্ট আছে তোমাদের এখানে, সার্ভিস এক্সপেকটেশন নিয়ে একটা রিসার্চ রিপোর্ট দিয়েছে। এই রিপোর্টটা দিয়ে বোঝানো হয়েছে একটা গল্প, এটা দিয়ে বোঝানো হয়েছে প্রত্যাশা। একটা রেস্টুরেন্টের গল্প বলা হচ্ছে। একটা তুমি ইমাজিন করো যে তুমি একটা রেস্টুরেন্টে যাবা খেতে, তোমার একটা প্ল্যান, সেখানে তুমি কি করতে চাও, এটা দিয়ে বোঝানো হচ্ছে প্রত্যাশা তোমার এক্সপিরিয়েন্স থেকে আসে, তোমার কালচার থেকে আসছে, তোমার কিভাবে সেটা তোমার ভিতরে কাজ করছে। এখানে বলা হচ্ছে যে কাস্টমার, তুমি প্রত্যাশাটা বুঝবা কি করে? তুমি একটা ইমাজিন করো যে আমি একটা রেস্টুরেন্টে খেতে যাব, একটা প্ল্যান ঠিক করো কি করবা। সেখান থেকে বেরোয় আসবে যে প্রত্যাশা কাকে বলে। এই গল্পটা থেকে বুঝতে পারবে প্রত্যাশা কাকে বলে, প্রত্যাশা কত প্রকার, প্রত্যাশার সঙ্গে কি কি ফ্যাক্টর গুলো কাজ করে। সব আমরা এখানে দেখবা মিনিং অফ দ্য টাইপস অফ এক্সপেকটেশন, ফ্যাক্টরস হুইচ আর রিলেটেড টু এক্সপেকটেশন and issues are in the service expectation, এই একটা গল্প দিয়ে বোঝা যাবে। এই গল্পটা আমি তাহলে বলি। এই গল্পটার মধ্যে বলা হচ্ছে কাস্টমারের প্রত্যাশাকে 3 ভাগ করবা। ইউএস এর গল্পতে 2 ভাগ, হায়ার লেভেল আর লোয়ার লেভেল প্রত্যাশা। আর আমরা আমাদের বাংলাদেশের মানুষদের আমি সবসময় বলি, আমরা আমাদের যত রিসার্চ করা আমাদের প্রত্যাশাকে 3 ভাগ করি। একটা হচ্ছে হায়ার লেভেল এক্সপেকটেশন, আর একটা হচ্ছে লোয়ার লেভেল এক্সপেকটেশন, আর একটা হচ্ছে আমাদের মিড লেভেল এক্সপেকটেশন বা এভারেজ। এটা তাহলে প্ল্যান করতে গিয়ে এক্সপেকটেশন করছি। এবার প্ল্যান করতে গিয়ে বলি, একটা ডেফিনেশনে বলা হচ্ছে টাইপস, উই হ্যাভ 5 টাইপস। লেভেল পালাম 3টা, হায়ার, মিডিয়াম, লোয়ার। আর এক্সপেকটেশন টাইপস পাচ্ছি 5টা। একটা হচ্ছে আইডিয়াল এক্সপেকটেশন, এটা হওয়া উচিত। আমি যখন প্ল্যান করছি আমি একটা রেস্টুরেন্টে খেতে যাব সবাইকে নিয়ে, তাহলে একটা প্ল্যান কি এখানে বলছি যে আমি যখন একটা রেস্টুরেন্টে যাব, এই রেস্টুরেন্ট হবে খুবই ভালো একটা রেস্টুরেন্ট এবং এক নামে সবাই চিনবে। এখন ওখান থেকে যেটা আমার প্রোগ্রামটা কিরকম, ধরো জীবনে একবার একটা প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামগুলো কি হতে পারে, ধরো বিয়ের প্রোগ্রাম হতে পারে, কারো একটা কোনো বড় একটা প্রমোশন হয়েছে, বা কিছু একটা প্রথম চাকরি যেটা পেয়েছো সেটা হতে পারে, অনেক কিছু এরকম একটা স্পেশাল ইভেন্ট। তাহলে বড় একটা জায়গায় যেতে চাইবো, কিন্তু প্ল্যান করলাম, এই প্ল্যান কি কার্যকরী হবে? হবে না। ধরো এই সেগমেন্টটা আমাদের ডিউরি এই মার্কেটিং ডিপার্টমেন্টের সেগমেন্টে আমরা এই প্ল্যানটা করছি, কার্যকরী করতে পারবো না। কেন পারবো না? কারণ আমি জানি আমার পকেটে কত টাকা আছে, আমার ক্যাপাসিটি কতটা, আমি এই টাকাটা খরচ করে ফেললে আমি মাসটা চলবে কি দিয়ে, বা এই টাকাটা আরো পারপাসে খরচ করতে হবে। তাহলে প্ল্যানের মধ্যে এটা বাদ দিলাম, তাহলে এটাকে বলছি আইডিয়াল এক্সপেকটেশন। এটা হওয়া উচিত, এটা হায়ার লেভেল এক্সপেকটেশন। কিন্তু কোন সেগমেন্টের কাস্টমার সেটার উপর, যদি কাস্টমার হায়ার লেভেল হয় চোখ বন্ধ করে চলে যাবে সে। এবার বলা হচ্ছে লোয়ার মিডিয়াম লেভেলের এক্সপেকটেশন আস্তে আস্তে কিভাবে হচ্ছে, সেখানে কাস্টমার বোঝে যে নরমেটিভ শুট কোনটা তার হওয়া উচিত, কোনটা হওয়া উচিত সেটা বুঝে সে বলছে আর একটা রেস্টুরেন্টের কথা ভাবছে যে এই রেস্টুরেন্টে যদি যাই তাহলে এক্সপেন্সিভ হবে, খুবই ভালো এক্সপেন্সিভ হবে, কিন্তু যতটুকু খরচ করব সুপেরিয়র একটা সার্ভিস পাবো, ফুড আর সার্ভিস দুটোই সুপেরিয়র। তাহলে তার যে ক্যাপাবিলিটি আছে ফাইন্যান্সিয়াল বা সোশ্যাল, এগুলোতে সে বলে ইয়েস এটা হওয়া উচিত। এরপরে আরেকটু লোয়ার লেভেলের প্রত্যাশা আস্তে আস্তে নামিয়ে আমরা মিড ক্যাটাগরি, সেটা বলে এক্সপিরিয়েন্স বেসড। অর্থাৎ আমি ওই হোটেলে বারবার গিয়েছি, ওই হোটেলে যে পরিমাণ টাকা খরচ হয় বা যতটুকু সার্ভিস পেয়েছি, আমার যে ক্যাপাসিটি বা আমরা যাদের নিয়ে যাব আমাদের সবার ক্যাপাসিটি এনাফ, সেখানে বলে এক্সপিরিয়েন্স বেসড নর্মস। আর একটা টাইপ হচ্ছে এক্সপিরিয়েন্স বেসড নর্ম। সেখানে কাস্টমার কি বলছে, কাস্টমারের প্ল্যানে সে আইডেন্টিফাই করছে যে বেশিরভাগই সময় এই রেস্টুরেন্টটা খুব বিজি থাকে, এই বিজি থাকা অবস্থায় একটু সার্ভিসটা খারাপ হতে পারে, কিন্তু নর্মালি যতবার গেছি ভালো, আমি খুশি, কারণ আমি যে টাইপের যে ক্যাটাগরির কাস্টমার আমার প্রত্যাশা ওটাই। এরপরে বলে একই কাস্টমার, এই দেখো প্যান্ডেমিক পিরিয়ডে একই কাস্টমার, আল্লাহ না করুক কোনো দুর্যোগ যদি হয় আমরা কি করি, তখন প্রত্যাশা নামিয়ে ফেলি না আমরা। সেখানে বলা হচ্ছে কাস্টমার এক্সপেকটেশনের মধ্যে একই কাস্টমারের মধ্যে অনেক রকম এক্সপেকটেশন আসতে পারে। সেখানে বলা হচ্ছে আরেকটা টাইপ এক্সপেকটেশন সে প্ল্যানে রাখে, সেটা কি অ্যাকসেপ্টেবল হলেই হলো, এইটুকুই। অ্যাকসেপ্টেবলটা কখন বলছে, বলছে যে আমি এই রেস্টুরেন্টটার সার্ভিসটা অ্যাকসেপ্ট করে নেই, কারণ আমি যে টাইপের আমার ইত্যাদি ইত্যাদি, সেটা হচ্ছে আমাকে যথেষ্ট ওরা খাবার দাবার যাই দেখ না কেন সম্মানটা দেখায়, ওদের বিহেভিয়ারটা ভালো। এরপর আর একটা বলা হচ্ছে একেবারেই যখন প্রত্যাশা নামাই আমরা, আমাদের একেবারে পকেটে থাকে না বা ইমার্জেন্সি কিছু হয়ে যায়, তখন কি বলি মিনিমাম টলারেবল। মিনিমাম টলার করতে চাই, এটা মিনিমাম টলারেবল এক্সপেকটেশন বলছি। একেবারেই নিচের দিকে নেমে গেলাম কারণ পকেট শূন্য,
কারণটা হচ্ছে বলা হচ্ছে কাস্টমার বলছে আই এক্সপেক্ট দিস রেস্টুরেন্ট, আমি কেন এটা অর্ডার করছি, টলার করছি, কারণ কি এই রেস্টুরেন্টের খরচ একেবারেই কম। বলা হচ্ছে আমি এই রেস্টুরেন্ট আছি কাম বিকজ দ্য প্রাইস ইজ লো, একেবারেই কম, যে কারণে আমি এটা আসছি। এবার দেখো একই মানুষ আমরা যখন রেস্টুরেন্টে খাবার জন্য প্ল্যান করি তখন আমাদের ভিতরে কত রকম আছে প্ল্যানটা, যে এটা হলে এটা করব, এটা হলে এটা করব, একটা ডিজায়ার থাকে এখান থেকে এডুকেট হচ্ছে কিভাবে হব। তাহলে পেয়ে গেলাম লেভেল আপ এক্সপেকটেশন। এখানে একটা রিসার্চ রিপোর্টে বলছে যে আমাদের লেভেল হায়ার আর লোয়ার, বাংলাদেশিরা আমরা বলি মাঝখানে একটা আমাদের আছে এই যে যেটাকে বলি এক্সপিরিয়েন্স বেস, এটা হলেও চলে। এবার আমি মাঝে মাঝে বলি যে আমরা যদি দেখি ইনস্টিটিউশন খাবার দাবার দেওয়ার ব্যবস্থা করছে ভালো একটা কিছু, তখন বলে এইটা যাও ওইটা যাও। আমি তো মিটিং এ বসলে তো দেখি তো একটা খালোর ব্যবস্থা করছে, ওরে বাবা আমাদের 30-35 জনে অফার আসতেই থাকে, এই হোটেলে যাবো ওই হোটেলে যাবো ওইখানে যাবো ইত্যাদি যাবো ইত্যাদি। এরপরে বলে হ্যাঁ ঠিক আছে যাবা, অর্ধেক চাঁদা নিজের দিতে হবে, অর্ধেক চাঁদা দিবে ইনস্টিটিউশন। তখন বলে না এত চাঁদা দিতে পারবো না, তখন কেন এতর মধ্যে আসো আর একটু কমে। আবার অনেক সময় বলে চাঁদা যা লাগে লাগুক, সবাই মিলে চাঁদা দিয়ে যাব, একে এক রকম ভেবে বলি। আবার তখন বলি যেমন আমরা আমাদের নিজেদের পয়সায় যখন খেতে চাই তখন কি বলি, বাবা এত টাকা খরচ করার দরকার নেই, দেখো কাছাকাছি কোনটা আছে, যানজট অত দূরে যাইতে পারবো না, চলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো কোথায় যাই, ধানমন্ডির 2 নম্বরে কি জানি আছে না স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট। কি আমার সঙ্গে একমত? এই যে আমাদের ভিতরে যে চেঞ্জটা আসে, এই চেঞ্জটা কেন আসে? এই চেঞ্জটা আমাদের প্রত্যাশা থেকে আসে। প্রত্যাশাটা আসে কোত্থেকে? আমাদের অভিজ্ঞতা থেকে। অনেক সময় আমরা এত অবুঝ না যে আমি একেবারেই বড় কিছু যে করে ফেলবো তা না। এই যে এখন যে প্যান্ডেমিক পিরিয়ড, কি প্রত্যাশা করা হচ্ছে? বড় কিছু দূরে না, খালি কাজটা হচ্ছে কি আমরা যেন সুস্থ থাকি। যারা আমি এই 2-3 দিন যাবত টেলিভিশনে শুনে যা বুঝতেছি, আজকে সকালবেলার খবর 8টার খবরও ধরলাম, সেখানেও বলতেছে যে এটা একেবারে লং টার্ম বাংলাদেশে থাকবে এবং এটা নিয়ে আমাদের চলতে হবে। এই যে আসতেছে সর্দির সিজন, সর্দির সিজন কোনটাকে বলি? এই যে শীত গ্রীষ্মের মাঝামাঝি যে এই যে ট্রানজাকশন পিরিয়ডটা, এই সিজনে আমাদের সর্দি কাশি হয়, এই সিজনে এই রোগটা আরো বাড়বে। তাহলে আমাদের প্রত্যাশা কি কি প্রত্যাশা করতে চাই সেটাও ডিপেন্ড করবে আমরা কারা, কোন সোসাইটিতে বড় হয়েছি, আমরা কোন কালচারের, কোন ফ্যামিলির, কত টাকা আমাদের ইনকাম ইত্যাদি। এই গল্পটা থেকে আমরা বুঝে ফেলেছি সার্ভিস এক্সপেকটেশন কোথা থেকে আসছে, আমাদের অভিজ্ঞতা থেকে আসছে। আমার নিজের অভিজ্ঞতা, আমাদের এই গ্রুপের অভিজ্ঞতা, এই যে আমরা যারা মার্কেটিং ফুল ফ্যামিলি আছি তাদের অভিজ্ঞতা, সবকিছু মিলে আমরা একটা শেয়ার করি যে কোনটা থাকবে। কখনো সময় ভালো হলে বড় কিছুতে যাব, কখনো সময় খারাপ হলে যাব। তোমরা যে গত মার্চ মাসের 10 তারিখে না আমরা পিকনিকে গেলাম, তোমরা নিয়ে গেলে আমাদের পিকনিকে মার্চ মাসের 10 তারিখ না? হ্যাঁ, তো ওই সময় হোল ডিপার্টমেন্ট গেলাম, আমরা প্রত্যাশাই করি না, আমরা সে সময় মিটিং এ এই পিকনিকের শেষে বলা হলো না, আমরা কেউ প্রত্যাশাই করি নাই যে এত শান্তিতে আমরা এই পিকনিকটা সমাধান করছি। সব শান্তির ফুল এটা ক্রেডিটটা গেল কাদের উপরে? তোমাদের উপরে, যারা এত ওরা ভদ্রভাবে সমস্ত অ্যারেঞ্জ করেছে। আমাদের কোনো শান্তি আমরা যত বেশি পেয়েছি, যত রাত 11টা না কয়টায় পৌঁছালো, অনেক অনেক বেশি, অর্থাৎ যেটা আনন্দ থেকে শুরু করে আমরা যে পিসফুলি এসছি, কোনো রকম অসুবিধা হয় না। আর সবচেয়ে তোমাদের যে ডিসিপ্লিন, এটা মনে রাখার মতো। এই যে বলছি যে আমাদের কি প্রত্যাশা ছিল যে অসুবিধা হবে, অনেকে সেদিন যায় নাই, এত দূরে বসে থাকতে থাকতে এরকম হয়ে যাবে। আমি বসে থাকলে যারা আমার মাজা ব্যথা করে সেই মানুষটাও আমি গেলাম, আমি ওইভাবে পিছন দিকে তাকাই নাই, বলছি না একটু আনন্দ করতে চলে যাচ্ছি। এই যে জায়গাগুলো কিসের সঙ্গে রিলেটেড? এই জায়গাটা একা গেলে এত আনন্দ হতো না, এই যে সব পরিবার শুদ্ধ আমরা গেলাম, এটা একটা আনন্দ। জি, এখানে বলা হচ্ছে যে কাস্টমার প্রত্যাশা কিসের সঙ্গে রিলেটেড। এইবার আমরা পয়েন্ট আউটে চলে যাই। এই প্রত্যাশা একরকম ছিল, সেখান থেকে নিচে নামলাম কেন? একটু আগে কি বলছি, ইটস আইডিয়াল প্রত্যাশা যে বড় একটা রেস্টুরেন্টে যাব, ধরো রেডিসনে হবে আমাদের প্রোগ্রাম এটা, কিন্তু রেডিসনে যাতায়াতে যে সমস্যা, 2 নম্বরে যে খরচ, তাহলে আরেকটু নামো ধানমন্ডির দিকে যাই, আরো কিছু আছে কিনা, তারপর আরেকটু আসো ওই 4 সিজন 6 সিজন কোথাও আছে কিনা দেখি, তারপরে আরেকটু না এটাও সম্ভব না, তাহলে আরো কোথায় যাব? এই যে ধানমন্ডি 2 নম্বরে গিয়ে খাইলাম, শুক্র আলহামদুলিল্লাহ একসঙ্গে খেলাম, আনন্দ করে খেলাম। এটা ডিপেন্ড করে কি, তাহলে আমরা এই ডিপেন্ডটা দেখি যে প্রত্যাশার সঙ্গে রিলেটেড ফ্যাক্টর গুলো কি, মার্কেটার এই জিনিসটা আইডেন্টিফাই করবে এবং কাস্টমারকে এটা বুঝে চলতে হবে। তাহলে এবার চলে যাচ্ছি জোন অফ টলারেন্স। কেন আমরা বড় একটা জিনিস এক্সপেক্ট করেছিলাম যে রেডিসনে যাব, কিন্তু কেন আমরা ধানমন্ডি এই 2 নম্বরে আসলাম? জোন
ZONE, জোন অফ টলারেন্স। এটা খুব ভালো করে পড়বে যে কেন আমাদের এই বড় রেস্টুরেন্ট থেকে ছোট রেস্টুরেন্ট আসলে। এখানে রিসার্চ স্যার বলেই দিয়েছে টলারেন্সের কারণগুলো কি। তাহলে এখান থেকে গল্প থেকে বের করে নাও টলারেন্সের 1 নম্বরের কারণ কি? ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি নাকি? 1 নম্বর হচ্ছে ওই সার্ভিসের জন্য কত টাকা খরচ করতে হবে সার্ভিসটা পেতে, 1 নম্বরে। 2 নম্বরে কি ক্যাপাসিটি? আমাদের ভিতরে জাজমেন্ট, আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের ভিতরে যে কালচার, তাতে কি বলে যে এত টাকা একসঙ্গে খরচ করা যাবে না, এতগুলো লোক একসঙ্গে এত টাকা খরচ করে আমাদের আরো কাজ আছে। ফ্যামিলি থেকে এত টাকা আমরা ছাত্ররা চাঁদা আনতেও পারবো না, আর ডিপার্টমেন্টও এত টাকা এটার জন্য খরচ করতে পারবে না। তাহলে কি করতে হবে? আমাদের একটু মডারেটে যেতে হবে। তোমরা যখন যমুনাতে গেছো আমাদের খরচ অনেক কমে গেছে না? কেন খরচ কমে গেছিল বলো তো দেখি? যমুনা রিসোর্ট যখন চাইলে কেন খরচ কমে গেছিল? কে বলতে পারবে? জাকির বলো। যমুনা রিসোর্টে যাওয়ার খরচ কেন কমে গেছে? যাওয়ার খরচ না, ওই যে ওখানকার যে খরচটা সেটা কমে গেছিল আমাদের। পরিচিত লোক থাকার কারণে। পরিচিত লোক থাকার কারণে। আর মার্চ এই তো গভর্নমেন্ট কন্ট্রোল করে। এটা যদি প্রাইভেট, ওইখানে তো আমরা নিজেরা আবার খাবার নিজেরা রান্না করার ব্যবস্থা নিজেরা করলাম, রান্না করার ব্যবস্থা করছে। এবার বুঝতে পারছো যে এই কতগুলো জিনিস, এগুলো সব ভুলে গেছি। ভালো লাগছে কোনটা? আমরা সবাই মিলে গিয়েছি, দেখলা তো? এই জায়গাগুলো যেতে আমাদের বেশি সময় লাগে না, আসতে বেশ সময় লাগছে। কিন্তু এই যে জায়গাগুলো একজন কাস্টমার কিভাবে নিচ্ছে, তাহলে কাস্টমার এইভাবে প্রত্যাশা করে, এবং প্রত্যাশা থেকে আমরা আসলে বলি একটা ডিজায়ার থাকে এখান থেকে এডিকুয়েটে কেন যাচ্ছে। এডিকুয়েটে যাওয়ার কারণে যে জোন অফ টলারেন্স এর পয়েন্ট গুলো কি? তাহলে একটা হলো প্রাইস, আর একটা হচ্ছে টাইম, আর একটা কি পেয়েছো? ফুল গ্রুপ, কত লোক ওই জায়গায় পৌঁছাতে পারছে, ফুল ফ্যামিলি। এমন অনেক রিসোর্ট আছে অত লোক এক জায়গা দেওয়ার মতো জায়গা নেই। তাহলে এই আর একটা পার্ট। তারপরে আর একটা কি? ডিফারেন্ট কাস্টমার পোজেস ডিফারেন্ট জোন। এখানে অনেক কাস্টমার অনেক রকম বলে, তোমাদের মধ্যে আমাদের মধ্যে একজন বলে না ওইখানে সারা যাবোই না, এখানে যাব না। এই আমাদের ডিপার্টমেন্টেরও মাঝে মাঝে এরকম তর্ক লাগছে যে ফ্যামিলি শুদ্ধ টিচাররা যাব, কোথায় যাব? চলো রাত যাপন করব, 1 রাত এই আশেপাশে গাজীপুর এখানে সেখানে যাই, সুন্দর সুন্দর জায়গা হয়েছে, বাড়ি বিড়ি যে জায়গাগুলো হয়েছে, ওরাও বারবার অফার দিছে আমাদের এখানে আসো, আমাদের সব ব্যবস্থা আছে। এই কুমিল্লা বার্ডে মাঠে আগে মানুষ যেত, এখন আর সেখানে যায় না। এখন সোজা সিলেট চলো, ওই প্রিমিয়ামে ওখানে চলো, টিউলিপে চলো, বিভিন্ন রকম। যাবো কি করে? হয় বড় বাস, না প্লেনে যাব, ইত্যাদি। এই যে কথাগুলো, বিভিন্ন কাস্টমার বিভিন্ন রকম আইডিয়া দিচ্ছে। ডিফারেন্ট কাস্টমার পজেস ডিফারেন্ট জোন অফ টলারেন্স। তাদের আবার এই টলারেবিলিটি ভিন্ন। সেখানে কারণেও কেউ বলছে আমার পকেটে টাকা কম, আমি ঠিক আছে এইখানে নিয়ে নেব, আর কিছু না। আবার কেউ বলছে না টাকা না থাকলে দাঁড় করে নেব, তারপর আমরা ওইটাই যাব। ডিফারেন্ট কাস্টমার ডিফারেন্ট রকম একটা ফ্যাক্টর কাজ করে। এবার আর একটা ফ্যাক্টর, তাহলে বিহেভিয়ার ফ্যাক্টর, আর একটা হচ্ছে পার্চেজিং ক্যাপাসিটি। তারপরে ফ্যাক্টরটা কি? জোন অফ টলারেন্স ভেরি ইন সার্ভিস ডাইমেনশন। টলারেন্সটা ডিপেন্ড করে সার্ভিস ডাইমেনশনের উপরে। এবার আমাদের জানা দরকার সার্ভিস ডাইমেনশন গুলো কি। ডাইমেনশনের শুধু একটা শব্দ, মেইন হচ্ছে অ্যাট্রিবিউটস। সার্ভিসের অ্যাট্রিবিউটস গুলো কি, সেটা কি টাইপের সার্ভিস। জোন অফ টলারেন্সটা ডিপেন্ড করে সার্ভিসের ডাইমেনশনের উপরে। এই ডাইমেনশন গুলো আমরা পড়বো, সার্ভিস কোয়ালিটি, সার্ভিস অ্যাকসেপ্টেন্স এটসেট্রা। এই ডাইমেনশন গুলো আমরা দেখবো। তোমার যমুনা গিয়ে সবচেয়ে বেশি কষ্ট পাইছি কোথায় বলি? এটা ভালো কথা তো বললাম, কষ্টের কথা বলি। যখন কমন মেলদেরটা জানি না, ফিমেলদেরটা কমন বাথরুম, গণ বাথরুম, ফিমেলদের যেহেতু রিসোর্টে মানুষ যাবে গণ বাথরুমে থাকবে, অজু করারও কোনো স্পেসিফিক জায়গা নেই। আর যে বাথরুম আছে সরকারি লেভেলে চলে তো এটা সব ভাঙা চূড়া, লাল হয়ে রয়েছে, ভেঙে রয়েছে, দেওয়াল ভেঙে রয়েছে, উপরে ছাদ হয়ে রয়েছে। কি আমার সঙ্গে মেয়েরা যারা গেছো, তোমাদের ছেলেদেরটা আমি জানি না, আমি মেয়েদেরটার কথাই। ম্যাম, এখানে একটা সমস্যা হয়ে গেছিল, আমাদের মিসকমিউনিকেশন হয়েছিল প্রথমে। আমরা শেষে একটা জায়গায় গিয়েছিলাম, যেখানে রুম ছিল আমাদের রেস্ট রুম, তারপর হচ্ছে মেয়েদের জন্য আলাদা মানে কমন রুম বলি বা সকালে ঢোকার কথা ছিল। হ্যাঁ, ইউ আর রাইট। হ্যাঁ, ওইটা ঢোকা হয়নি প্রথমে। আসলে ওটাতে ভাড়াটা দিতে বলে একটু খালি চেহারা দেখে আসছে, ওইটার ভাড়াই তো আমাদের নিয়ে নিছে। একটা মিসকমিউনিকেশনের জন্য হয়েছিল আসলে। এটা আমাদের মিসকমিউনিকেশন হতে পারে, কিন্তু ফিল্ডে যখন তুমি গেলাম, আমরা যারা কাস্টমার, আমরা চাইবো এই যারা এখান থেকে টাকা বা বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে, কোন সেগমেন্ট যাচ্ছে, তাদের জন্য এই সবচেয়ে বড় জিনিস হলো বাথরুম যদি পরিষ্কার না থাকে। এই বাথরুম পরিষ্কার থাকবে, ভাঙা দরজা, এই দরজা এরকম থাকবে না, তাহলে আমরা এক্সপেক্ট করবো যে তারা ওইগুলো ঠিক করবে। খালি রুমে গেলেই তো হবে না, এগুলো থাকবে। আমরা তো রুমের মধ্যে থাকার জন্য যাইনি,
এই যে বুঝতে পারছো এটা, তাহলে বলা হচ্ছে সার্ভিস ডাইমেনশন গুলোর মধ্যে একটা হচ্ছে যে আমাদের কমন কি কি লাগবে সে অ্যাট্রিবিউটস গুলো ওইটা গ্যাপ ছিল। যাই হোক, ওটা গ্যাপটা আমরা বললে পুরো। টিএসসি বাথরুম গুলো যারা দেখো অনেক সুন্দর হয়েছে না আগের চেয়ে? তোমরা জানো টিএসসি বাথরুম গুলো এখন অনেক সুন্দর ম্যাম, কারা অনেক সুন্দর। কারা করছে জানো? এটা টিএসসি বাথরুম ঠিক করে দিছে কে? অ্যালামনাই করে না, টিএসসির অ্যালামনাই অনেক কাজ করছে। টিএসসির বাথরুমের যে খরচটা সেটা আমাদের ফ্যাকাল্টি থেকে টাকা দেওয়া হয়েছে, কারণ আমরা অনেক কিছুতে একটা সিএসএস করে এখানেও দেওয়া হলো, ফ্যাকাল্টি থেকে এটা বলে দেওয়া হলো যে টিএসসি বাদ। এখন সুন্দর হয়েছে। টিএসসি তে সারা দিনের প্রোগ্রাম থাকে, সবচেয়ে কষ্ট। আমি কোনোটি টিএসসি তে গেলে হয় বাসায় আসছি, না হয় রোকে হল গেছি, এই হলো ঝামেলা ছিল। কিন্তু এখন সেটা নাই। কাস্টমার সেগমেন্ট ধরে কাস্টমার কারা, এখনকার কাস্টমারদের বিহেভিয়ার কি, এগুলো চাচ্ছে তো তারা করছে। এটা আমি তোমাদের জানা, আমরা কৃতজ্ঞ। এটা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অনেক কিছু করছে। তারপরেও এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ডিপার্টমেন্ট অনেক একটা ডিপার্টমেন্ট সরি ফ্যাকাল্টি থেকে এটার জন্য খরচ দেওয়া হয়েছে। বলা হয়েছে ফ্যাকাল্টিকে চাঁদা দেয় না, যে এই ফ্যাকাল্টি এখানে এটা দিবা, এই ফ্যাকাল্টি এটা দিবা, এই যে। তো যাই হোক, তাহলে এক্সপেকটেশন এই যে চেঞ্জ হচ্ছে কেন, এবার আমি তোমাদের জিজ্ঞেস করি। ইতি যে গল্পটা বললো, জাপানি ভদ্রলোক ইউএসএ তে আইসে যে সমস্যাটা ফিল করলো, জাপানি 2 স্টার মানে এইরকম 5 স্টারের লেভেল, না হলে 4 স্টারের লেভেলের, আর এখানে এসে ইউএস এর ওরা 2 স্টার মানে একেবারে খালি ঘুমাইতে দিলে পালে হয়ে যায় বাস। এবার আমি তোমাদের একটা ছোট্ট প্রশ্ন করি। মার্কেটিং ম্যানেজমেন্ট বইয়ের প্রোডাক্ট লেভেল পড়েছো তোমরা? সেই বই যারা বড় প্রোডাক্ট লেভেল, সেই লেভেলে রাইটার একটা এক্সাম্পল দিয়েছিল যে একটা হোটেলের যে প্রোডাক্টের কোর, প্রোডাক্ট বলতে কি বুঝায়, সেখানে একটা হোটেলের গল্প ছিল। সেই গল্পটা যদি পড়ে থাকো, না হলে পড়বা। হোটেলের কোর সার্ভিসটা ছিল ঘুমাতে যাওয়া। কি কোর সার্ভিস? রাত্রি না, যাপন করতে হবে। কি সার্ভিস ছিল সেখানে? অঙ্কন কি হ্যাঁ বললো না না বললো? আমি বুঝতে পারিনি। আমরা একটা হোটেলে যাব, ধরো ওই যে যমুনায় গেলাম, ধরো আমাদের রাতে থাকতে হয়েছে কোনো কারণে, যে কারণে হোক, বা প্ল্যানও করে যেতে পারি, তাহলে আমরা কি চাইতাম? এই যে একটু আগে দিবা যে বললা যে আমরা বুক করা ছিল, আমরা সিকিউরিটি চাইতাম আগে। ওই ক্লিন বাথরুমের চাইতে কি চাইতাম আগে? সিকিউরিটি। ওই যে যেটা হলো যে আমরা যে নিউজিল্যান্ডে যে ঘটনা ঘটেছে, আমাদের ওরা আল্লাহ ওদের বাঁচায় আনছে শুক্রানা, কিন্তু সবার আগে ছিল সিকিউরিটি। যে টাইপের ডেলিগেটস তাকে সেই টাইপের সিকিউরিটি দিতে হবে। তাহলে আমাদের এইটাই হবে যে আমরা যে হোটেলে যাই, যেখানে যে আমাদের সিকিউরিটি। আর এখানে তো যে গল্পটা বললাম সেটা তো খাবার জন্য একবেলা যাবো সবাই মিলে, একটা প্ল্যান হবে যে আমার একটা অ্যানিভার্সারি আছে, আমি এটা কিভাবে করব। তখন ঠিক করে অ্যানিভার্সারিটা কোথায় করব। আমাদের বিয়ে শাদীতে প্রোগ্রামে যাই না যে আমরা দরবার হলে যাব, নাকি আমরা ওই রেডিসনে যাব, কোথায় যাব? রেডিসনে এক বিয়ে খেয়েছি আমার এক রিলেটিভ ঘরে, আরে বাবা, পার প্লেট 6,500 টাকা। আর যখন এটা আমাদের ক্লাবে এনে বানানো হয় তখন 500 নিচে পড়ে। আর যদি বড় এক জায়গায় যায় তাহলে 500। আমার তো অ্যাভারেজ হচ্ছে পার প্লেট 500 দিয়েই একটা প্রোগ্রাম সারা যায়, অনেক লোককে একসঙ্গে দাওয়াত করা যায়। কিন্তু পার প্লেট যদি 6,500 টাকা লাগে, তাহলে কয়জন লোকের দাওয়াত দেওয়া যাবে? কোথা থেকে টাকাটা আসবে? সেই টাকাটা যে খরচ করবে সেই ব্যক্তিটা কে? তাদের এই টাকার সোর্স কি? অনেক রকম প্রশ্ন এসে যায়। ঠিক একইভাবে আমরা চিকিৎসা নিতে গেলেও সেই একই রকম প্রশ্ন আসে না, যে কে যাবে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে, কে যাবে ইন্ডিয়া, বা কে বাংলাদেশে বসে চিকিৎসা নিব, কে যাবে ঢাকা মেডিকেলে, আর কে যাব আমাদের স্কয়ারে যাব। এটা কাস্টমার ভেরি করে, ডিসিশনটা কিভাবে নেয়। ধরতে পারছো ব্যাপারটা যে কিভাবে? তোমরা কি জানো আমাদের একজন টিচার এই হার্ট অ্যাটাক করার পর সে অনেক দূরে নেওয়ার কারণে, যাই হোক আল্লাহ তার হায়াত রাখেন নাই, সেই জন্য সে চলে গেছেন। আমরা সবসময় বলি অত দূরে না নিয়ে কাছাকাছি নিয়ে চিকিৎসাটা দিলে বোধহয় এই হতো, যদিও আল্লাহ ভালো জানেন এটা। মনুদ্দিন কামাল স্যার তোমরা পাও নাই, তোমরা ভর্তি হওয়ার অনেক আগে উনি ইন্তেকাল করছে। এই ক্লাস নিয়ে বেরোতে শরীর খারাপ লাগছে, মনে করছে গ্যাস্ট্রিক হয়েছে, তারপরও সেই শরীর নিয়ে ক্লাবে গেছে, ক্লাস করে ও ক্লাবে যেয়ে তো পড়ে গেল। এখান থেকে বাডেমে নেয় ড্যাপকাডি, বাডেমের যে ড্যাপকাডি আর সেখানে নেয়, ঢাকা মেডিকেলে নিয়ে গেছে মিরপুরে যাইতে লাগছে তার 2 ঘন্টা, সন্ধ্যা 8:30 বাজে তখন রাত। তো 2 ঘন্টা তো লাগবেই। যাই পৌঁছানোর পরে বলেন নাই শেষ। এই যে আমরা তখন বলি যে কাছাকাছি নিলে বোধহয় একটু দেখা যেত। এটা আল্লাহ ভালো জানেন, এটা বলা ঠিক না, কখন তার মৃত্যু হবে সেটা উনি ঠিক করে রাখছেন। কিন্তু তারপরেও আমরা কি প্রত্যাশা করি যে কাছাকাছিটা ভালো হোক ইত্যাদি। এই এত গল্প দিয়ে বুঝতে পারছো যে প্রত্যাশা আসলে একভাবে ডিফাইন করা যায় না যে আমার প্রত্যাশা এই না।
করতে পারবো না। এই যে তোমরা যে বললা যে আমার 6 মাস এতক্ষণ ক্লাস, আমরা জানি না কতদিন এইভাবে ক্লাস করতে হবে। আমি তো এইটুকু ধরে নিছি যে এই শীতের সিজন পর্যন্ত, শীত থাকে কোন পর্যন্ত, ফেব্রুয়ারি পর্যন্ত, এটা ধরে নিচ্ছি এইভাবেই চলবে। তো এই আমাদের প্রত্যাশাটা কিসের থেকে আসছে যে এইভাবে হবে, এতে বেরোতে পারো না, কারণ আমাদের টোটাল এনভায়রনমেন্ট দেখে বুঝতেছি। ওকে, প্রত্যাশা বুঝতে পারছো? আজকে 24 তারিখ একটা নোটিশ দেওয়ার কথা গভর্নমেন্টের, সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষা কবে হবে, তাই না? যাদের আছে, আমার বিল্ডিং এ একজন আছে, ওরা ইউএসএ চলে যাবে, ফুল ফ্যামিলি এইচএসসি পরীক্ষা দিলেই চলে যাবে, ওদের সব হয়ে আছে। যাওয়ার কথা ছিল জুনে পরীক্ষা দিয়ে, এখন ডিসেম্বরে যেতেই হবে। কিন্তু এই পরীক্ষা এখন প্রত্যাশা কি, যেমন হোক পরীক্ষাটা হয়ে যাক এরা বলে, আর এক গ্রুপ বলে না, আগে জীবন তারপরে সবকিছু, লাগলে আরো পিছাবা, লাগলে আরো অন্যরকম ম্যানেজমেন্ট করবা। এই যে মানুষের মধ্যে যে চেঞ্জ, এই চেঞ্জটা এক একটা আমাদের এই কাস্টমার ক্লাস বা কাস্টমার ইন্ডিভিজুয়াল অনেক কিছুর সঙ্গে রিলেটেড। তাহলে একটা পেলাম এক্সপেকটেশন কাকে বলে, সার্ভিস এক্সপেকটেশন। 2 নম্বরে পেলাম এক্সপেকটেশনটাকে মধ্যে কিভাবে জোন অফ টলারেন্স, উপরের বড় কিছু এক্সপেক্ট করি, সেখান থেকে নিচে কেন চলে আসলাম। এর ভিতরে ভিতরে সুন্দর সুন্দর গল্প আছে, এগুলো দেখবে। এখানে তোমার বইয়ে যারা আছে তারা দেখবে, এখানে আছে গ্লোবাল ফিচারে, গ্লোবাল আউটসোর্সিং বলা হচ্ছে পার্সোনাল সার্ভিসেস, হোয়াট আর কাস্টমার এক্সপেকটেশন, কি চাই তো আমরা, কোন কোথায় চাই। আমরা মাঝে মাঝে বলি যে আমরা যখন এই ঈদের বাজারে টিকিট কিনতে যাই, এই ট্রেনে যাই আর বাসে যাই, যেখান থেকে টিকিট কিনতে যাই কি প্রত্যাশা করি, এখন অনলাইনে টিকিট দিবা আর ভিড়াভিড়ি হবে না, টাইম নষ্ট হবে না। কিন্তু সেই প্রত্যাশাগুলো অনেক সময় পারি না, আমরা একদিন আগে যে দাঁড়ায় থাকতে হয়, এটা আমরা প্রত্যাশা করি না। আমরা প্রত্যাশা করি যে আমরা যেন টিকিটটা অনলাইনে পেতে পারি, এখন যেহেতু অনলাইনে ঠিক একইভাবে তোমাদের বই আর একটা গল্প আছে, কাস্টমার্স রিসিপ্ট বলা হচ্ছে ট্রাভেলিং সার্ভিস ফ্রম দ্য প্রোভাইডার্স। ইন্ডিয়ার প্রোভাইডাররা কি করে, আমাদের দেশে তুমি একটা ডিপার্টমেন্টাল স্টোর ঢোকো, সেখানে যে সার্ভিসটা রিসিভ করো, আর যদি সেটা এই যে বঙ্গ কি বলে এটাকে, বঙ্গবন্ধু এভিনিউতে যে ফ্লোরের মধ্যে যে সব জিনিস বিক্রি টিক্রি হয়, এটা যদি তাহলে কি পাও, প্রত্যাশা কিরকম, দাম কিরকম, গাদাগাদি কিরকম, ওখান থেকে মানি ব্যাগও চুরি হয়ে যেতে পারে, আবার এই প্যান্ডেমিকে রোগও জড়াই আনতে পারি। আর যখন ডিপার্টমেন্টালে যাবা তখন দেখবা যে অনেক সিকিউরিটি দেওয়া আছে, একজন পর পর কিভাবে যাচ্ছে। এই যে বলা হচ্ছে আমাদের প্রত্যাশাটা কোথা থেকে আসছে, তাহলে পেয়ে গেলাম একটা পার্ট প্রত্যাশা এবং আরেকটা হচ্ছে টলজল। এবার ডাইমেনশন গুলো কি আমি খালি একটু বলে দিই। ডাইমেনশন চ্যাপ্টারটা আমার পারসেপশনের সঙ্গে, শুধু একটা জিনিস জেনে রাখো, প্রত্যাশা আর পারসেপশন কখন ইকুয়াল হবে, পারসেপশন ইকুয়াল টু এক্সপেকটেশন। তাহলে কি হবে, হাইলি স্যাটিসফাইড, যখন পারসিভ করি প্রত্যাশা অনুযায়ী তখন ইকুয়াল টু হবে হাইলি স্যাটিসফাইড। আর পারসেপশন ইজ গ্রেটার দ্যান এক্সপেকটেশন, তখন কি হবে, যা প্রত্যাশা করছি তার তো অনেক বেশি পেয়েছি, গ্লাড। একেবারে গ্লাউডলি হচ্ছে, ভেরি গুড। তারপরে কি হবে, পারসেপশন ইজ লেস দ্যান এক্সপেকটেশন, এগুলো নোট করে নিও, লেস দ্যান ডিসস্যাটিসফাইড। এই যে এখানে মার্কেটার এগুলো অ্যানালাইসিস করে, এবং এই অ্যানালাইসিসটা এক কথায় বলতে পারছি না, ডিপেন্ড করে কাস্টমার কে, তার কোন পরিবেশে বড় হয়েছে, দেশের পরিবেশ কেমন, যে অর্গানাইজেশন দিচ্ছে তার পরিবেশটা কেমন, কিভাবে করছে, এই জায়গাগুলো। এই আমি কবে একদিন একটা চ্যানেলে দেখতেছিলাম যে বাসি খাবার দিচ্ছে, তোমরা মাঝে মাঝে দেখো বড় বড় অর্গানাইজেশন বাসি খাবার দিচ্ছে। এই যে আমাদের এখন স্বপ্ন বেশ ভালোই একটা মার্কেট পেয়েছে, এসিআই এর স্বপ্ন, কিন্তু স্বপ্নের উপরে যারা ছিল এক সময়, এই মিনা বাজার থেকে শুরু করে আর 2-4টা এগোরা, কিন্তু তাদের আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে তারা অনেকভাবে অ্যামারেজ করে ফেলেছে, পুরনো খাবার টাবার বিক্রি করেছে, এটা সেটা ম্যাজিস্ট্রেটরা গিয়ে ধরেছে। তাহলে কি আমাদের প্রত্যাশা কি তাই ছিল যে না ওনাদের এখানে পুরনো খাবার থাকবে না ইত্যাদি? এইগুলোর থেকে বলা হচ্ছে যে আমাদের প্রত্যাশাটা কোথা থেকে আসছে, এখানে আমরা কি করতে চাই, আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে আমরা শেয়ার করতে চাই, আর যারা যেটুকু আমাদের অফার দিচ্ছে সেটুকু যেন তারা পালন করে, সেটা পালন না করে অন্যরকম ব্যবস্থা যখন করে তখন আর এটা কাজ করে। এই যে গল্পটা বললাম যে একজনের রুম আর একজনকে বুক করে দিচ্ছে, আমাদের দেশে কি ঘটে না এরকম ঘটনা? অহরহ করতে পারে, ঘটছে। এই যে একটু আগে তোমরা বললে যে আমার চোখ খুলে গেল, আমি এটা জানিই না, সেটা হচ্ছে যে কোনো গ্রুপ বলতে পারে তোমার ডাটা দাও, আমরা ডাটা প্যাকেজ করছি। এটা ডিন কি লিখে দিছে আমাদের এখানে, কর্তৃপক্ষ বিজনেস ফ্যাকাল্টি, দ্যাট মিনস ডিনের নাম দিয়ে দিছে। এটা আদৌ ডিনের কিনা বুঝবো কেমন?
এই যে চমৎকার কথা বলছে, এই জায়গাটা টোটাল এনভায়রনমেন্ট দেখে দেখে আমরা অবিশ্বাসটা একটু জন্মায় গেছে, যার জন্য আমরা এখানে আমরা অনেকে সাপারারও হয়ে গেছে, এই জন্য এটা হচ্ছে। তাহলে বলা হচ্ছে যে কিভাবে এটা তুমি পারসিভ করবে, এটা তোমার টোটাল এনভায়রনমেন্ট। তাহলে এক কথায় বলেছি, এক্সপেকটেশন কামস ফর আওয়ার এক্সপিরিয়েন্স, আবার বিলিভস, আবার এই যেটাকে বলবো কালচার, এগুলো থেকে আসছে। আমরা মানুষকে এখন বিশ্বাস করতে ভুলে গেছি। আবার কিছু লোক আছে বিশ্বাস করে অনেক যেটুকু প্রত্যাশা করে তার সাথে অনেক ভালো সার্ভিস পায়, বিশ্বাস করতে ভুলে যায় না, বরঞ্চ নিজেকে মনে করে আমি তো এরকম করি, ও তো ভালো, এরকম অনেক সময় হয়। একটা পার্ট গেল, আমার মনে হয় আজকে এইটুকুই থাকবে। নেক্সট ক্লাসে ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স কাস্টমার এক্সপেকটেশন এন্ড সার্ভিসেস, কোন ফ্যাক্টর গুলো কাস্টমার এক্সপেকটেশনের ক্ষেত্রে কাজ করে। যে ফ্যাক্টর গুলো কখনো ফ্যাক্টর, তিনটা ফ্যাক্টর আছে, একটা হলো আমাদের ডিজায়ার ভিতর থেকে আসে, ইনার স্টেট থেকে, এই জিনিসগুলো আমাদের ফ্যামিলি, কালচার, আমাদের টোটাল এনভায়রনমেন্ট থেকে এটা আসে। 2 নম্বরের ফ্যাক্টরটা হচ্ছে টোটাল এনভায়রনমেন্ট থেকে অ্যাড দিয়ে আমাদের মাথা খারাপ করে ফেলে, তারা আমাদের ভিতরে প্রত্যাশা বাড়িয়ে দেয়। আর একটা গ্রুপ আছে যে এই দুইটা মিলে কোনোটাই বিশ্বাস করি না, ওই যা অ্যাড দেয় এবং দুইটাকে অ্যানালাইসিস করার মতো ক্যাপাসিটি তাদের আছে, সেইভাবে তারা করে। আমি মাঝে মাঝে বলি যে আমরা ওই কি ব্রয়লার মুরগি হাইব্রিড মাছ এটা অনেকেই খাই না, আমি খাই, যেটা হালাল ইনশাল্লাহ খাবো। তো এই জায়গাগুলো বলি, টেস্ট অন্যরকম থাকলে সেটা কিভাবে করি। যতগুলো হাইব্রিড মাছ আছে একটা আনলেও তো রান্না করি না, সিদ্ধ করে এটাকে ভাপে দিয়ে নিয়ে সেটা দিয়ে কাটলেট টাটলেট এগুলো কিছু বানাই ফেলি, সবজি টবজি দিয়ে বা আলাদা করে, টেস্টটা বাড়ে। এই যে বলছি যে আমাদের কিছুর মধ্যে অনেকগুলো মানুষ অনেক রকম প্রত্যাশা, কেউ বলে না রে বাবা ওটা খাবোই না, কেন খাবো না, এই কারণে। যেমন আমাদের একটা গ্রুপ ছিল না একসময়, মনে আছে যে আমরা অয়েল ব্যবহার করতাম, কি যেন এনিমেল অয়েল রান্নায়, আর এখন কি অয়েল খাই রান্নায়, ভেজিটেবল অয়েল। এখন আমরা এনিমেল অয়েলটা খাই না, ভেজিটেবল। অনেক রকম কথা আছে, এনিমেল অয়েল খাইলে তোমরা এই হবে, বিশেষ করে বিভিন্ন রকম ডিজিজ আক্রান্ত হবা কার্ডিয়াকের। এই যে আমাদের প্রত্যাশা তখন কি হয়েছে যে ভেজিটেবল অয়েল গুলো এরকম, এরপরে দেখে ওরে বাবা ভেজিটেবল অয়েল আর ওই অয়েলটা মিশাই দিয়ে বাজারে সারা শুরু করছে, প্রত্যাশা বিভিন্ন রকম আমাদের হয়ে গেছে। ওকে, আর এবার কারো প্রশ্ন আছে? নেক্সট ক্লাসে এই প্রত্যাশা আজকেই শেষ করতে পারতাম, প্রথমে অনেক কথা হলো, যে কথাগুলো রিসিভ করেছি তোমাদের থেকে, এটা অনেক ভালো। আমি আমার যে দায়িত্ব কথা দিয়েছি, আমি কিছুক্ষণ পরে ওদের ফোন দিব। আর কারো কিছু জানার আছে? ম্যাম আমার একটু কথা ছিল। মহসিন হোসেন 183 মহসিন, হ্যাঁ 183। ম্যাম আপনি আমাদের হচ্ছে যে 7th সেমিস্টার মার্কেটিং ম্যানেজমেন্ট কোর্সটা নিয়েছেন, তখন রিপোর্ট দিয়েছিলেন ম্যাম একটা। আমি তখন গ্রামে ছিলাম, আমার ল্যাপটপ ছিল না, আমি রিপোর্টের কাজটা করতে পারিনি। আপনাকে মেইল করছিলাম ম্যাম তখন রিয়ার সাথে আলাপ করে। কি নাম তোমার? মহসিন? জি ম্যাম 183 রোল। 3-4 দিন আগেও তো একটা দিছে তোমাদের ব্যাচের, ওই যে কি অসুস্থ লোকে মারা গেছে। না আমার ল্যাপটপ ছিল না তো গ্রামে, আর গ্রামে নেট অবস্থা অতটা ভালো না করার। আমি কাকে ঢাকায় আসছি বলছিলাম সে তো মনেও নাই, কাকে বলছিলাম যে খাতায় লিখবা হাতে, কাকে বলছিলাম সে তো আমি তোমার নাম মনে রাখতে পারি নাই। খাতায় লিখবা হাতে, অ্যাসাইনমেন্ট লিখে মোবাইল দিয়ে ছবি তুলে তারপর পাঠাই দিবা। এখন আমি ল্যাপটপ দিয়ে করতে পারবো, এখন আমি কি করব একটু যদি বলতেন। আর একটা সেমিস্টার শুরু হয়ে গেছে, এই কথা তো আগে কোনোদিন বলো নাই। না হচ্ছে আমার ফোনে প্রবলেম ছিল, আমি নতুন ফোন নিয়েছি তো এই লাস্ট উইকে, তো আপনার ক্লাস পরে আর পাইনি আমি। আজকে কোন সেকশন? এ সেকশন। তো তোমার ওই হতে পারে না, জান্নাত তো আমাকে প্রায় বলে যে ম্যাডাম ওর সমস্যা। আমি তো আমি ওকে বলছিলাম, তারপরে ও আপনাকে মেইল করতে বলছিল, আমি মেইল করেছি আপনাকে তখন। আমি ওকে আগেই বলছিলাম। জান্নাত সেদিন কার কথা বললে, সে তো মেইল ম্যাম আমার কথা বলছিল। ম্যাম আমি কাজটা করতেছি, আমার আব্বু মারা গেছে করোনাতে। মেহেদি? হ্যাঁ মেহেদির একটা মেইল তো আমি, মেহেদি মেইল করেছো না? না ম্যাম মেইল করি না, আমি কাজটা করতেছি। তারপরে একসাথে মেইলটা মেহেদি নামে কে করলো এটা? ও তাহলে এমবি এর ছাত্র, ওখানে একটা মেহেদি আছে। হ্যাঁ বলো। ম্যাম আগে যার কথা বলছিলাম ইমন রায়হান, ও হচ্ছে কি রিসেন্টলি আপনাকে মেইলটা করছে। আচ্ছা ঠিক আছে, আগে করে নাই, ওর অসুস্থতার কারণে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, করে দিয়ে দাও। ওকে ম্যাম ঠিক আছে। আচ্ছা, কারণ আমরা যে কজন অন্তত ছাত্র আসো, ছাত্রছাত্রী 100% এটা দাও। আমি ওটা তো রেখে দিয়েছি, এটা তোমাদের ফাইনালের সময় কাজে লাগবে ইনশাল্লাহ। কবে যে ফাইনাল হবে তাও জানি না, আমরা কিছুই জানি না। তোমাদের কি মনে হয় জানি না, আমার খালি মনে হয় কি জানো, এই নেক্সট এই যে ট্রানজাকশন পিরিয়ডটা আসবে,
এই ট্রানজিশন পিরিয়ডে আমাদের মতো যারা বুড়া হয়ে গেছি, এতদিন মোটামুটি আল্লাহ বাঁচাই রাখছে, এই শীতের সিজনে যে পিরিয়ডটা আসবে তখন যে কি করোনা কত ছড়াবে। আর আমরা তো একটু হয়ে গেছি না, বেয়ারার মতো হয়ে গেছি না, মানি না কিচ্ছু। আচ্ছা ম্যাডাম, একটা প্রশ্ন ছিল, আমাদের কি এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়েছে যে 7 নাম্বার 8 নাম্বার সেমিস্টারের পরীক্ষা একসাথে হবে নাকি আগে 7 নাম্বার হয়ে পরে 8টা হবে? তোমার কি মনে হয়? আমার মনে হচ্ছে হয়তো দুইটা একসাথে হইতে পারে। মনে হয় আমার মনে হচ্ছে দুইটা একসাথে হইতে পারে। দুইটা একসঙ্গে কেমনে হয়? তোমাদের পড়ার সুযোগ দিতে হবে না? আগেরটা আগে হবে, গ্যাপ থাকবে, তারপরে পরেরটা হবে। দুইটা তো একসঙ্গে হতে পারে না, 8ও আগে হবে না। বুঝতে পারছো? তোমরা যারা 4th ইয়ার, তোমাদের সিনিয়র আর একটা গ্রুপ আছে, আমাদের ফ্যাকাল্টিতে নাই, অন্য ফ্যাকাল্টিতে আছে না, যে পরীক্ষা অর্ধেক হয়ে গেছে, ওদের পরীক্ষা একটা প্রপোজাল চলছে যে ফাইনাল ইয়ারে যারা আছে ওদের পরীক্ষাটা কিভাবে নেওয়া যায়, হল না খুলে অন্য অ্যারেঞ্জমেন্টে সেই পরীক্ষাটা নিয়ে শেষ করা যায় কিনা, যাদের পরীক্ষা অলরেডি হাফ ডান হয়ে আছে এদের শেষ তো করতে হবে, চাকরির বাজারে যেতে হবে না, ফ্যামিলি কতদিন আর অপেক্ষা করে আছে না নিজের। ঠিক আছে, অনেক অনেক দেখি আমি চ্যাট আসছে অনেকগুলো, বুঝতে পারো না এটা দিয়ে। ঠিক আছে, আর নেক্সট ক্লাসে এই যেটুকু যারা সুযোগ পাচ্ছ এটা পড়বে, আর তোমাদের ভিতরে কানেকশন থাকবে, কানেকশন রাখতে হবে। তো ধরো যিনি পড়ছো, ইতি পড়ছে, অঙ্কন পড়ছে, জাকিরেরা পড়ছে, যারা পড়ছো, জান্নাত পড়ছো, যেই পড়বে, পড়ে আবার শেয়ার করো। তোমাদেরই বলতে হবে যে দিবা ওই বা জান্নাত, ওইটা যে তোমার কাছে ছিল বইটা, যে বিশেষ করে ঢাকায় আসো, যেগুলো পাচ্ছ, তো কিভাবে হবে? বড় ভাইদের সঙ্গে যোগাযোগ থাকলে বা আশেপাশে ঢাকায় থাকলে তাদের থেকে বইটা নিয়ে নাও। জাকির একটু আগে বললো তোমাদের কিন্তু সিআরদের সঙ্গে যোগাযোগ আছে, তো তোমরা বলতে পারো তোমাদের গ্রুপের কতগুলো আছে। এমনি তো বের হওয়া বাজার টাজার এটা সেটা, যদি ঢাকার মধ্যে থাকো তাহলে তাদেরকে বলো, এবং যে বইটা কোর্স শেষ করে তাকে বলো এই বইটা একটু কুরিয়ারে পাঠাই দেন, কুরিয়ারে তো খুব বইয়ের জন্য বেশি খরচ হবে না। এইভাবে নিজেদের মধ্যে একটু সেলফ একটা মার্কেটিং করার চেষ্টা করো।